আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমরা আসতেছি চ্যাপ্টার 3 চলতরিতের লেকচার 1 ফিজিক্স সেকেন্ড পেপার। তো চলো আস্তে আস্তে শুরু করি। আমরা এই চ্যাপ্টারটা কিন্তু দেখো অনেকগুলো টপিক, এবং দেখো 3 স্টার টপিক কিন্তু অনেকগুলো আছে, তাই না? তো একটু যদি আমরা আগে যাই, দেখো আজকে আমরা ইনশাল্লাহ পড়বো 2টা টপিক ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল আমরা তড়িৎ প্রবাহ আর ওহমের সূত্র নিয়ে একটু আলোচনা করব, আর এরপরে রোধ নিয়ে কথাবার্তা আসবে, ঠিক আছে? সো দেখো, রোধেরটা অবভিয়াসলি দেখতেছো 3 স্টার, এখান থেকে কিন্তু কোশ্চেন চলেও আসছে রিসেন্ট ইয়ারে 23-24-এ। আর তড়িৎ প্রবাহ ওহমের সূত্র, এটা 1 স্টার মনে হইতে পারে, বাট একটু যদি খেয়াল করে দেখো, এই যে দেখো 22-23-ও এখান থেকে আসছে, 21-22-এও আসছে। তো আসলে গুরুত্ব কম দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তো চলো তাহলে আস্তে আস্তে শুরু করি আমরা। একদম শুরুতে ভাইয়া তড়িৎ প্রবাহ নিয়ে একটু কথাবার্তা। ভাইয়া তড়িৎ প্রবাহ জিনিসটা কি, তাই না? আমরা তো মোটামুটি জানি যে ভাইয়া তড়িৎ প্রবাহ সহজ কথা কি, আধানের প্রবাহ, তাই না? অর্থাৎ সহজ বাংলা ভাষায় যে আমরা জানি, ধরো যদি তুমি একটা পানি নিয়ে চিন্তা করো, যে পানি ফ্লো, বা তুমি যদি টেম্পারেচার নিয়ে চিন্তা করো, ধরো এই যে এখানে একটা ধরো এটা টেম্পারেচার হলো সাপোজ 100 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে ধরো একটা আরেকটা বস্তু আছে যেটা হলো সাপোজ 40 ডিগ্রি সেলসিয়াস। তো এদের মধ্যে যদি আমি তার দিয়ে যুক্ত করে দিই, কি হবে বলো তো ভাইয়া? তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত এদের মধ্যে কি হবে ভাইয়া? এদের মধ্যে কিন্তু তাপের আদান প্রদান চলবে, তাই না? ঠিক একইভাবে এই যে দেখো, দুইটা কেস যদি আমি চিন্তা করি, ধরো এখানে উচ্চ বিভব মানে ধরো অনেকগুলা প্লাস চার্জ, তো ভোল্টেজ ধরো প্লাস হইতে পারে সাপোজ 100 ভোল্ট, ঠিক আছে? আর এদিকে ধরো একটা নিম্ন বিভব কাউন্ট করতেছি আমি, ধরো অনেকগুলো ইলেকট্রন বা মাইনাস নিয়ে কথা বলতেছি, সাপোজ -60 ভোল্ট, ঠিক আছে? তাহলে এই যে এদের মধ্যেও যখন কি হবে ভাইয়া, শুধু এই ক্ষেত্রে না, আরেকটা জিনিস চিন্তা করো আবার, ভাইবো না ভাই তাহলে প্লাস আর মাইনাস হলে কি হবে? না, দেখো যদি এরকম হইতো, এটাও ধরো একটা ভোল্টেজ, এটা ধরো +40 ভোল্ট, আর এটা ধরো ছিল +100 ভোল্ট, তখনও কিন্তু একই কেস দেখতাম আমরা। অর্থাৎ তখন আমি বলতাম ভাই এটা হলো উচ্চ বিভব, আর এটা হলো নিম্ন বিভব, ঠিক আছে? তাহলে এই যে বিভব নিয়ে তো আমরা চ্যাপ্টার 2 স্থির তড়িতে কিছুটা ধারণা পেয়েছি। তাহলে এই যে বিভব নিয়ে কথা বলতেছি, তো বলা হচ্ছে যে যখন এই উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যে একটা কানেকশন করব, তখন কি হবে? আধানের প্রবাহ হবে। বাট মাথায় রেখো, প্রোটন বা প্লাস চার্জ আসলে প্রবাহিত হয় না, হয় কি ইলেকট্রন প্রবাহিত হয়। তাহলে আমরা যদি বলি ভাই ইলেকট্রন প্রবাহটা কোন দিকে হয়, অবভিয়াসলি এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, ইলেকট্রন প্রবাহিত হবে কোথা থেকে? নিম্ন বিভব থেকে কোন দিকে? উচ্চ বিভবের দিকে, ঠিক আছে? বাট মাথায় রেখো যে আগে যখন সায়েন্টিস্টরা, এটা একদম শুরুকাল, একদম মানে একদম সূচনা লগ্নে, তখন তারা ধারণা করেছিল যে মাইনাস চার্জ আবার কিভাবে দৌড়াদৌড়ি করবে, এটা তাহলে মানে প্লাস চার্জ দৌড়াদৌড়ি করে। তো তখন তারা আই, আই মানে হলো ধনাত্মক চার্জ প্রবাহের দিক। আসলে সহজ বাংলা ভাষায় তারা ভাবছিল কি, আসলে এখানে কি হচ্ছে, ধনাত্মক চার্জ আসলে ফ্লো করতেছে। সো এটাকে তারা কনভেনশন হিসেবে ধরে নিয়েছে। আর কনভেনশনালি তাহলে বলা হচ্ছে যে ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে থাকবে? এইটা থাকবে উচ্চ বিভব থেকে কোন দিকে? নিম্ন বিভবের দিকে, ঠিক আছে, বাই কনভেনশন। অর্থাৎ সহজ বাংলা ভাষায় এটা কিসের দিক? ধনাত্মক চার্জ যদি চলতো, তাহলে এই বরাবরই চলতো, ঠিক আছে? এখন আসি ভাইয়া, যে তাহলে এই যে আই, এটা আসলে তাহলে কি তড়িৎ প্রবাহ বলতেছি। তো ভাইয়া বললেন তো যে আইটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, ওকে ফাইন, এইটুক তো বুঝলাম। বাট আই জিনিসটা কি? চার্জের প্রবাহ। এখন আরেকটু সুন্দরভাবে বললে, আসলে এটা হলো চার্জ প্রবাহ না বলে চার্জ প্রবাহের হার বলাটা মোর সেফ। অর্থাৎ কি? অর্থাৎ যদি এমন হয় যে এখানে সাপোজ ধরো এরকম হলো, তুমি একটা মোটর বা ফ্যান চালাচ্ছ, এখন যদি এমন হয় এই প্রত্যেকটা চার্জ যাচ্ছে, ধরো এখানে 100টা চার্জ যাচ্ছে, বাট হইলো কি 100টা চার্জ পুরো 24 ঘন্টা ধরে গিয়েছে, তাহলে আলটিমেটলি কি আমরা যেই মানে আউটপুটটা পাওয়ার ইচ্ছা করতেছি পাবো না। বাট যদি 100টা চার্জ 10 সেকেন্ডে বা 2 সেকেন্ডে চলে যায়, অবভিয়াসলি কি অনেক বেশি ইফেক্ট পাচ্ছি। তার জন্য আসলে তড়িৎ প্রবাহ ব্যাপারটা শুধুমাত্র যে চার্জের উপর নির্ভর করে ব্যাপারটা এমন না, ওই চার্জটা আসলে কতক্ষণে গিয়েছে সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ এজন্যই বলা হচ্ছে চার্জ প্রবাহের হার, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে? আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। আই ইজ ইকুয়াল টু কি ভাইয়া? কিউ বাই টি। এখন তাহলে এই কিউটা কি? কিউ হলো আমাদের চার্জ, কিউ হলো আমাদের চার্জ, যেটার একক কি ভাইয়া? যেটার একক হলো কুলম্ব। আর টাইম তো সময়, তাহলে আমরা তো জানি সময় কি, সময় হলো সেকেন্ড, তাই তো? তার জন্য তাহলে আমরা যদি বলি এখন ভাইয়া আয়ের একক কি, ওকে, আয়ের একক কি যদি আমরা দেখি, আয়ের একক হলো কি,
একটা একক অ্যাম্পিয়ার, যেটা তোমাদের অবশ্যই জানতে হবে। আর একটা একক দেখো এই যে এখান থেকে কি আসে, কুলম্ব পার সেকেন্ড। অর্থাৎ তাহলে দুইটা একক কিন্তু আমাদের জানতে হবে। আরেকটা কথা ভাইয়া, তাহলে আই এর মাত্রাটা কি? ওকে, এইটা নিয়ে একটু ঝামেলা আছে বুঝছো। আই এর মাত্রা, বই দেখবা যে ইসাক স্যারের বই একদম শুরুর প্রথম চ্যাপ্টারে যে এও দেওয়া আছে আইও দেওয়া আছে। ঠিক আছে, আই ফার্স্ট অফ অল একটু জেনে রাখি। আই কিন্তু ওই যে মৌলিক রাশিগুলোর মধ্যে চলে গেছে, ওই যে এস আই 9টা ছিল মনে আছে, সো ওইটার আন্ডারে চলে গিয়েছে। তাহলে আই জিনিসটা কিন্তু আসলে মাত্রা, সবচেয়ে বেস্ট অ্যান্সার হলো, বা তপন স্যারের বই আদার্স বইও দেখবা যে আই হলো এটার মাত্রা, অর্থাৎ আই এর মাত্রা আই নিজেই। তবে হ্যাঁ, অপশনে যদি কখনো আই না পাও, অপশনে অনেক সময় এ পেতে পারো, তখন এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তবে যেটা বললাম, মানে কনভেনশনালি বেস্ট অ্যান্সার কোনটা, ক্যাপিটাল আই। ঠিক আছে, তাহলে এই হলো তাহলে আমাদের আই নিয়ে কথাবার্তা। এখন এখানে কি বলেছে দেখো, কোনটি চার্জ, চার্জ প্রবাহের হার পরিমাপের একক। তাহলে চার্জ প্রবাহের প্রবাহের হার পরিমাপের একক কি হবে? অবভিয়াসলি শিখেছি আমরা, এটা কি, আই, মানে তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহের একক কি ভাইয়া? অ্যাম্পিয়ার। অ্যান্সার সি। বলেছে চার্জ পরিবাহের প্রবাহের হারকে কি বলা হয়? মাত্রই শিখেছো, চার্জ প্রবাহের হারকে বলতেছি আমরা তড়িৎ প্রবাহ। 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হলো, এই তো সুন্দর একটা কোশ্চেন দেখো। আমরা শিখেছি কিন্তু 6 অ্যাম্পিয়ার, খেয়াল করো, তড়িৎ প্রবাহ শিখেছো আই ইজ ইকুয়াল টু কি ভাই, কিউ ডিভাইড বাই টি। তাহলে একটু আগেই বললাম ভাই, আই এর তাহলে দুইটা একক দেখতেছি, হয় অ্যাম্পিয়ার অথবা কুলম পার সেকেন্ড। তাহলে দেখো তো এখানে কি এটার মধ্যেই তুলনা করতে বলেছে না? তাহলে কি পারা উচিত যে 6 অ্যাম্পিয়ার কি হবে তাহলে, 6 কুলম পার সেকেন্ড। অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক? ওকে, এইটা একটা সুন্দর কোশ্চেন এবং ইন্টারেস্টিং কোশ্চেন। অ্যাম্পিয়ার ঘন্টা। সো অনেকে এটা দেখে প্রথম যেটা মনে পড়ে, ভাই আমি তো কিলোওয়াট আওয়ার শিখছি, এটা মানে এইটাই বলছে, অর্থাৎ অ্যান্সার শক্তি দাগায় চলে আসি। বাট ভুল করো না, হ্যাঁ এইটা যেটা তুমি বলেছো এটা কি ছিল ভাইয়া? ইয়াপ, এটা ছিল শক্তি বা কাজ, যেটাই বলো শক্তি বা কাজের একক ছিল কিলোওয়াট আওয়ার, যেটা ছিল ওই যে তোমরা পড়েছো 3.6 × 10⁶ জুল। এখন অ্যাম্পিয়ার ঘন্টা বলেছে, একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, অ্যাম্পিয়ারের সাথে ঘন্টার সম্পর্ক এখন পর্যন্ত তুমি শিখো নাই। যেহেতু শিখো নাই, এখন পরীক্ষায় তো মানে হতাশ হয়ে যাইতে পারো। হতাশ হওয়া যাবে? কোনোভাবেই না। খেয়াল করো, তুমি আগে অ্যাম্পিয়ারটা কই শিখছো সেটা একটু চিন্তা করো। অ্যাম্পিয়ারটা আমরা শিখেছি কোথায়? আই এর মধ্যে, তাই না? এখন আই এর দু একটা ফর্মুলা চিন্তা করো তো। ভাই আমি শিখছি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, আবার তুমি কিন্তু শিখছো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাই না? শিখেছো না? এখন পরীক্ষার হলে একটু যদি খেয়াল করে দেখো, এইটুক পারলেই তুমি বুঝতেছো ভাই এইটা থেকে অ্যান্সার হবেই না। কারণ কি ভাই, এখানে ঘন্টা আছে, এই সূত্রে কোনো ঘন্টা নেই। তাহলে বুঝতেছো যে তোমার তাহলে এই জায়গা থেকেই কোনো একটা ঝামেলা করছে। এখন একটু খেয়াল করে দেখো তো, আমি কি এখান থেকে লিখতে পারি, বলেছে কি অ্যাম্পিয়ারের সাথে ঘন্টাকে গুণ করো। ঘন্টা কি আমাদের টাইম, আর অ্যাম্পিয়ারটা আমাদের আই। তার মানে কি আই আর টাইমকে গুণ করতে বলেছে। তাহলে দেখো তো এখান থেকে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি, আমি কি বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, আই টি বলা যায়? কিউ ইজ ইকুয়াল টু আইটি বলা যায়? অবভিয়াসলি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আইটি বলা গেলে আসলে তাহলে এই আইটাই আসলে যে কোনো একটা অ্যাম্পিয়ার, আর টিটা হলো যে কোনো একটা টাইম, হতে পারে সেকেন্ড, হতে পারে মিনিট, যেটাই বলুক। বেসিক ব্যাপারটা এটা একটা কি, টাইম। যদিও এসআই এককে আমরা এই সেকেন্ডটা ইউজ করব। তাহলে অবশ্যই বুঝতেছি অ্যাম্পিয়ার আর যে কোনো টাইমের গুণফলটা আসলে কাকে বোঝাচ্ছে? আধানকে বোঝাচ্ছে। তড়িৎ আধান হবে অ্যান্সার। এখন এখান থেকে আরেকটা কথা একটু বলে আসি ভাইয়া, এই যে কিউ, কিউ এর তাহলে একক তো আমরা জানি, একক কি ভাইয়া, কুলম্ব। এখন এটার মাত্রা কিন্তু আবার সি ভাইবো না, এটার মাত্রা কি দেখো আইটি, সো এটার মাত্রা হলো আই টি, কারণ আই এর মাত্রা আই নিজেই, আর টাইমের মাত্রা কি ভাইয়া, ক্যাপিটাল টি। সো আইটি হবে অ্যান্সার, বা এটি, যেটা একটু আগে বললাম তোমাদের। ঠিক আছে, এখন দেখো বলেছে কোন এককের সংকেত সঠিক। সো দেখো ফার্স্ট অফ অল বলেছে চার্জ, আমরা জানি চার্জ হবে কি ভাইয়া, কুলম, সি। তড়িৎ প্রবাহ এ, ইয়াপ এটা তার মানে ট্রু অ্যান্সার। অন্যগুলো একটু দেখি আসি। বিভব, এটা কিন্তু সি না, এটা কি ভোল্টেজ, তাই না? তারপরে দেখি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো মনে আছে? কি ছিল? এটা কিন্তু ছিল না। গ্রাম পার কুলম, কতটুকু 1 কুলম বা সার্টেন একক কুলম আধানের প্রবাহের ফলে কতটুকু গ্রাম সঞ্চিত হয় বা কতটুকু কি হয়, অধক্ষিপ্ত হয়। তো সেটাই কি আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে অ্যান্সার বি।
বলেছে পরিবাহীর প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে কি বলে। ওকে, তাহলে আমরা তো তড়িৎ প্রবাহ নিয়ে একটু একটু জানলাম এখন, তাই না, যে আই কি, এটা কি চার্জের প্রবাহ এন্ড আদার্স। এখন একটু খেয়াল করে দেখো, ধরো এটা একটা, আমি বলতেছি এটা একটা তার। এখন এই যে তারের মধ্যে দিয়ে ইলেকট্রন যখন প্রবাহ করে, বা আমরা আপাতত চার্জের যে ইলেকট্রন নিয়ে চিন্তা করতেছি, কারণ আমরা জানি মেইনলি তো আসলে ইলেকট্রন ফ্লো হয়। দেখো ইলেকট্রন যখন যাবে, ইলেকট্রন না এত সুন্দর মতো আসলে যায় না, কি হবে না, এত সুন্দর ফ্লো করে না। কেন করতে পারে না? খুব সুন্দর করে মাথা রাখবা, আমাদের এই পরিবাহীগুলা, আমাদের পরিবাহীর তার হতে পারে তামা, হতে পারে দস্তা বা আদার্স, এদের কি থাকে, এদের নিজস্ব মলিকিউল থাকবে। কি থাকবে ওদের? নিজস্ব কিন্তু মলিকিউল থাকবে, তাই না? সো ইলেকট্রন যখন পাস করে, সে তখন আসলে কিভাবে যায় জানো? সে এই যে এখানে একটা ধাক্কা খাবে, এখানে একটা, মানে এটা কিন্তু একটা বিক্ষিপ্ত মুভমেন্ট, এটা মাথায় রেখো। এটা সাধারণত সরল না হয়ে কি হয়, এটা হলো বিক্ষিপ্ত একটা মুভমেন্ট দেখা যায়। সো এই জন্যই এই বিক্ষিপ্ত মুভমেন্টে, তার মানে কি ওর বেগ কি একই রকম হবে সব সময়? অবভিয়াসলি বুঝতেছি বিক্ষিপ্ত, এক সময় বেশি এক সময় কম হবে। এই ওভারঅল আমরা এই যে কম বেশি করে যে গড় বেগটা পাচ্ছি না, এই গড় বেগটা বলতেছি আমরা ত্বরণ বেগ। তাহলে যেই গড় বেগটা পাচ্ছি এটাকে আমরা কি বলতেছি ভাইয়া? ত্বরণ বেগ। অর্থাৎ এই বেগ নিয়ে ইলেকট্রনটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে দৌড়াদৌড়ি করে। তাহলে এই গড়বেগটা নিয়ে কি করে, ইলেকট্রনটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে দৌড়াদৌড়ি করবে। এখন খেয়াল করে দেখো, এই যে তারণ বেগ, আমাদের এটার সাথে কিছু সম্পর্ক আছে আই এর। সেটা হলো আই ইজ ইকুয়াল টু, একটু মনে রাখতে হবে, এন এ ভি ই, ইলেকট্রনের ক্ষেত্রে, কিউ যে কোনো চার্জের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এখন দেখো এইখান থেকে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই যে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাই না, এই যে তড়িৎ প্রবাহ যাচ্ছে, ধরো আমি বলতেছি যে এই যে আমাদের যে তারটা ছিল, এই যে আমরা তারটা দেখতেছি, এই তারের তো একটা ক্ষেত্রফল ছিল, তাই না? এটা ধরো একটা ক্ষেত্রফল বললাম 2 মিটার পার মিটার স্কয়ার সাপোজ। এখন তারটা তো আরো বড়ও হইতে পারতো, 4 মিটার স্কয়ার বা 5 মিটার স্কয়ার বা আদার্স। তখন যদি আমি একই প্রবাহ দিই, দুই ক্ষেত্রে কি একই রকম ইফেক্ট দেখার কথা? অবভিয়াসলি ডিফারেন্ট হবে, রোধ ডিফারেন্ট এন্ড আদার্স, আমরা এটা পরে পড়বো। বাট পাশাপাশি এই যে ক্ষেত্রফলের সাথে তড়িতের যে সম্পর্কটা না, এই সম্পর্কটাকে আমরা আরেকটা টার্মিনোলজি নিয়ে আসছি, সেটাকে আমরা বলি জে। জে ইজ ইকুয়াল টু হলো আই বাই এ। অর্থাৎ আই কি আমাদের তড়িৎ প্রবাহ, আর এই এ হলো ক্ষেত্রফল। অর্থাৎ একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে যে প্রবাহ হয় তাকে আমরা বলতেছি কি ভাইয়া, তাকে আমরা বলতেছি জে। এই জে এর বাংলা নামটা কি, এটাকে আমরা বলি হলো প্রবাহ ঘনত্ব। সো ঘনত্ব বলতে আবার আয়তন দিয়ে ভাইবো না, কারণ নর্মাল ঘনত্ব যেন এম বাই ভি এরকম কিন্তু না। ঠিক আছে, এটাকে বলতেছি প্রবাহ ঘনত্ব। এখন এই প্রবাহ ঘনত্ব থেকে দুইটা কথা একটু ভালো মতো মাথায় রাখবা, সেটা হলো এই যে প্রবাহ ঘনত্ব দেখতেছি, আমরা নর্মালি একটু যদি বলে আসি, মাথায় রেখো যে আই নিজে, আই কিন্তু একটা কি রাশি ভাইয়া? একটা স্কেলার রাশি। মনে হইতে পারে ভাই ও তো উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, ধনাত্মক চার্জ যদি চিন্তা করি, বাট মাথায় রেখো আলটিমেটলি ও আসলে ওই যে যোগ সূত্রগুলো মানে না তো। আমরা জানি ভেক্টর রাশি হইতে হলে বেশ কিছু সূত্র মানতে হয়, ওগুলো কিছুই মানতেছে না, বিশেষ করে যে যোগ সূত্রটা। তো তার জন্য এটা কি স্কেলার রাশি, ঠিক আছে। বাট মাথায় রেখো এই যে যে দেখতেছি, এইটা কিন্তু একটা ভেক্টর রাশি। এটা কি রাশি ভাইয়া? এটা হলো ভেক্টর রাশি, যেটার দিক হলো ধনাত্মক চার্জের গতির দিকে। অর্থাৎ ধনাত্মক চার্জ যেদিকে চলবে, যেটার দিকটাও হলো একই দিকে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আমাদের বিশেষ করে। তাহলে এটার একক কি, এটা তোমরা নিজেরাই দেখে বুঝতেছো যে এটা কি আসবে, অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার বাই মিটার স্কয়ার, তাই না? উপরেটা কি আমাদের অ্যাম্পিয়ার, আর নিচেরটা আমাদের মিটার স্কয়ার। সো আলটিমেটলি অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার একক আসবে। সো এটা আমরা সামনে আরো দেখবো, টেনশন নিও না। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো একটু আমরা মাথায় রাখবো। পাশাপাশি লাস্ট আরেকটা কথা, যে এখান থেকে আরেকটা টার্মিনোলজি আসতে পারে অনেক সময়, যে মাত্রই শিখলা তো জে ইজ ইকুয়াল টু কি শিখলাম, আই বাই এ। এখন যদি একটু চিন্তা করো, এই যে আই এর তো একটা সূত্র শিখলাম, এন এ ভিই বা এন এ ভি কিউ। তাহলে এই যে এন এ ভি, ভি মানে তারণ বেগ, ই ডিভাইড বাই এ। দেখো তো এ এ কাটাকাটি হয়ে যায় না, খেয়াল করো, এটা এটা বাদ, তাহলে অ্যান্সার এন ভিই। সো জে এর কিন্তু আরেকটা ফরমেশন আছে এন ভিই, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে,
এখন দেখি তাহলে এখানে কোশ্চেনটা কি করেছে, বলেছে পরিবাহীর প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফল, এই যে যেটা মাত্রই বললাম, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে কি বলে, মাত্রই পড়েছো, প্রবাহ ঘনত্ব বলে। এই যে দেখো প্রবাহ ঘনত্ব, তাই না? ঠিক আছে, প্রবাহ ঘনত্বের একক কি দেখো, আমরা মাত্রই পড়েছি কিন্তু, জে ইজ ইকুয়াল টু আই বাই এ। তাহলে আমরা জানি আই এর একক কি ভাইয়া, আই এর একক হলো অ্যাম্পিয়ার, আর এর একক কি মিটার স্কোয়ার। সো অবভিয়াসলি একক কি হবে, ওভারঅল একক হওয়ার কথা অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। তাহলে অ্যান্সার সি হবে। ওকে, সুন্দর একটা কোশ্চেন দেখো, বলেছে তো প্রামাণিক স্যারের বইয়ের বিদ্যুৎ লাইনের ফেজ নির্ণয়ের জন্য আমরা টেস্টার ব্যবহার করি, তাই না? যে অনেক সময় দেখেছো যে যে কাজ করতেছি কিনা, যে বিভিন্ন সময় বা এখানে ইলেকট্রিসিটি আছে কিনা আমরা বোঝার জন্য কি করি, টেস্টার ইউজ করি, তাই না? এবং খেয়াল করে দেখবে, আমরা যদি বলি ধর এই যে টেস্টারটা, ঠিক আছে, সাপোজ এরকম কিছু, এই টেস্টার দেখবে এখানে একটা কি থাকে, বাল্ব থাকে, তাই না? তারপরে এখানে কিছু সাদা স্বচ্ছ দেখো কিছু একটা, ঠিক আছে, ওকে, আবার মোমবাতি ভাইবো না, ঠিক আছে, এখানে একটা বাল্ব থাকে, সেই বাল্বটা কি জ্বলে ওঠে। এবং আরেকটু যদি খেয়াল করো, যেটার জন্য আমি আসলাম, এখানে দেখবে একটা স্টিলের মতো একটা অংশ থাকে, তাই না? অর্থাৎ একটা পরিবাহী পদার্থের অংশ থাকে। তো আমরা কি করি, আমরা এই যে টেস্টারটা আঙুল দিয়ে কিন্তু এই জায়গায় টাচ করি, তাই না? টেস্টার যখন ইউজ করি আমরা। তো দেখো এখন বলেছি যে টেস্টারের এক প্রান্ত তারের সাথে, তার বলতে বোঝাচ্ছে ওই যে দেখো আমরা যেই সার্কিটটা দেখতে যাচ্ছি, বা যেই আমরা ওই যে যেখানে ইলেকট্রিসিটি আছে নাকি বুঝতে চাচ্ছি, সেখানে আমরা একটা অংশ দিই, এই যে নিচের অংশটা এবং এই যে অংশটা, এবং বলেছে কি অপর প্রান্ত হাত দিয়ে স্পর্শ করি, এই যে দেখো আঙ্গুল দিয়ে এই প্রান্তটা আমরা স্পর্শ করি, তার জন্য কি হয়, এই ভিতরে বাল্বটা জ্বলে ওঠে। তো বলা হচ্ছে যে এটার কারণ কি। ওকে ভাই, কারণটা কি চলো দেখি। আমরা জানি একটা সার্কিট, ধরো আমি যদি বলি এটা একটা ব্যাটারি দিয়েছো, ঠিক আছে, এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি। এখন এই ব্যাটারিটা, ধরো এই যে ব্যাটারিটা কি হইলো, আমি এখানে একটা তার দিয়ে এই যে এখানে একটা বাল্ব দিলাম, কি হবে, ব্যাটারিটার মধ্যে এখানে যদি বলি এটা হলো পজিটিভ প্রান্ত, এটা হলো নেগেটিভ প্রান্ত, ইলেকট্রিসিটি ফ্লো করবে। সো ইলেকট্রিসিটি আই এর দিক হলো এই দিক বরাবর। সো আলটিমেটলি কি হবে, এই বাল্বটা জ্বলে উঠবে, ঠিক আছে, বাল্বটা জ্বলে উঠছে। এখন খেয়াল করো, যদি আমি এরকম করি, আমি যদি এই জায়গাটা সার্কিটটাকে অফ করে দিই বা এখানে মুছে দিই, দেখো তো, তাহলে কি আর ইলেকট্রিসিটি পাস করবে? তাহলে কি ইলেকট্রিসিটি পাস করবে? না, ইলেকট্রিসিটি কিন্তু তখন আর পাস করবে না, অর্থাৎ আই কত হয়ে যাবে, জিরো। এই ধরনের বর্তনীকে আমরা বলি হলো মুক্ত বর্তনী বা উন্মুক্ত বর্তনী, যেটাই বলা হোক মুক্ত বর্তনী। মানে এটা ক্লোজ সার্কিট না, এই যে ওপেন হয়ে গেছে। আর ওপেন যখন হয়ে যাবে তখন কি হয়, এই যে আই জিরো, কেন আই জিরো ভাইয়া, ও তো আর বাতাসে ভেসে ভেসে চার্জ যাইতে পারবে না, চার্জ যাওয়ার জন্য রাস্তা লাগবে, তুমি রাস্তায় কেটে ফেলছো, চার্জ কি আর যেতে পারবে? না, তার মানে কি প্রবাহ কি আর হবে? হবে না। ঠিক আছে, তাহলে মুক্ত বর্তনীটি কিন্তু আই হবে না বা জিরো থাকবে। এখন এই ক্ষেত্রে চিন্তা করো, যে যখন আমরা এখানে আঙুল দিই, যে বাল্বটা যদি জ্বলতে হয়, এভাবেই চিন্তা করো তো, এটা একটা সার্কিট তাহলে কমপ্লিট হতে হবে। যেখানে আমি তোমাদের বললাম যে আমরা এই যে যে জায়গায় দেখতে চাই ইলেকট্রিসিটি আছে নাকি, কোন জায়গায় রাখি, এই যে এটার মধ্যে, ধরো এই যে এটা হলো তার, বা এটা ধরো কোনো আরেকটা স্টিলের অংশ, এটার মধ্যে ধরো ইলেকট্রিসিটি আছে, এটার মধ্যে কি আছে, আই আছে। এখন দেখো এই যে আইটা আছে, ও আসার চেষ্টা করবে, ঠিক দেখো এটার মতো আসার চেষ্টা করবে, আসবে আসবে এখান দিয়ে ধরো আসলো। এখন এখান থেকে ওর সার্কিট কমপ্লিট না হলে কি যে যাবে? দেখো তো, সার্কিট কমপ্লিট না হলে কি গেছে, এখানে যায় নাই। তো আমরা যখন হাত দিয়েছি, হাত দেওয়ার সাথে সাথে আমাদের দেখো আঙুল যখন দিয়েছি, আমাদের বডি হলো, আমাদের বডি সুন্দর একটা প্রবাহী পদার্থ, ঠিক আছে, আমাদের বডি কি ভাইয়া, প্রবাহী পদার্থ। মানে খুবই সুন্দর মতো কি করবে, মানে তড়িৎ প্রবাহিত করতে দেয়, ঠিক আছে। তো এই জন্য কি হয়, এই যে ও হাত দিয়েছে, এই যে হাত দিয়েছে কি হবে, ওর পাটা গ্রাউন্ডের সাথে লাগানো। সো গ্রাউন্ডের সাথে লাগানো, আমরা জানি ভূমি কি, পৃথিবীর বিভব জিরো। এখানে তুমি ওই যে একটা সমুদ্রের মতো, একটা সমুদ্রে যদি তুমি এক বালতি পানি দাও বা এক বালতি পানি বের করে নাও, সমুদ্রে কোনো চেঞ্জ হবে না। ঠিক একইভাবেই পৃথিবীর, এই যে আমরা বলতেছি পৃথিবীর বিভব কত ভাইয়া, পৃথিবীর বিভব হলো জিরো। সো আলটিমেটলি এই যে এখানে তুমি চার্জ, এটার চার্জ নেওয়ারও ক্ষমতা আছে, চার্জ দেওয়ারও ক্ষমতা আছে। তো যখন এখানে প্লাস চার্জ গুলো আসলো বা ইলেকট্রন আসলো, সাপোজ আমরা প্লাস চার্জ বাদ দিই, আই আসছে, এই আইটা তখন যখন তুমি আঙুলে টাচ করেছো, এই যে দেখো পৃথিবীর সাথে কানেকশন হয়ে গেছে। তো তখন সুন্দর মতো কি হবে, এই দিক দিয়ে পুরা তোমার দেহ দিয়ে আলটিমেটলি
পৃথিবী পর্যন্ত যাবে এবং সার্কিট কমপ্লিট হবে। আবার ভাইবো না ভাই এই তারের সাথে তো পৃথিবীর সম্পর্ক নাই, না এটা এখানে এটা কাজ করে নাই। সার্কিট বলতে দেখো ব্যাপারটা এরকম না যেখানে একটা ব্যাটারি হইতে হবে, এমনও হইতে পারে ধরো তুমি ব্যাটারি দাও নাই, তুমি কি করেছো, তুমি এখানে একটা ধরো ভোল্টেজ রেখেছো -20 ভোল্ট, এখানে তুমি একটা ভোল্টেজ রেখেছো 100 ভোল্ট, তাও কিন্তু কি হবে, মুভ করবে, কজ এটা কিন্তু সার্কিট আলটিমেটলি এই সার্কিটটা কমপ্লিট থাকলেই জিনিসটা ঠিক আছে। কারণ এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব তুমি ক্রিয়েট করেছো, ক্লিয়ার। তাহলে আলটিমেটলি দেখো এই যে ফ্লো করে, তাহলে এটা ফ্লো কেন, আমরা যখন আঙুল দিয়েছি আমরা আসলে কি করতেছি, আমরা সার্কিটটা কমপ্লিট করলাম। তাহলে দেখো তো বাল্ব দেহ থেকে তাপ গ্রহণ করে, এটা তো অবশ্যই ফলস। মানুষের দেহ বিদ্যুৎ পরিবহন করে না, এটাও ফলস। স্পর্শ করলে বাল্ব চার্জিত হয় না, এটা তো অবশ্যই না। এর জন্য বর্তনী সম্পূর্ণ, এই তো বর্তনীটা কি করলাম, সার্কিটটাকে কমপ্লিট করছি। তড়িৎ বিভব ও তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন কে? ওকে, আমরা একজনের নাম জানি কি, ওহম। কি বলেছে বিজ্ঞানী ওহম, বলেছে যে নির্দিষ্ট তাপমাত্রায় বা স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় কি হবে, কোন একটা বর্তনীর স্থির তাপমাত্রায় কোন একটা বর্তনীর কি হবে, ভি ইজ প্রপোর্শন টু আই, বা তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আই ইজ প্রপোর্শন টু কি হবে, ভি হবে। তড়িৎ প্রবাহ কি হবে, বিভব পার্থক্যের সমানুপাতিক। এবং সে কি করেছে, এটা একটা গ্রাফে স্থাপন করেছিল। সেই গ্রাফটা কেমন দেখতে একটু যদি বলি, গ্রাফের এই বরাবর ভি, এই বরাবর কি ভাইয়া আই। তো গ্রাফের দেখা যায় যে গ্রাফের লেখচিত্রটা কেমন দেখা যায়, লেখচিত্র দেখা যায় মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখো যে আই ভার্সেস ভি, এই গ্রাফটা দেখতে কেমন, আমাদের তো ছবি থেকে কোশ্চেন আসবে না, এটা যে সরল রৈখিক, মূল বিন্দুগামী সরল রৈখিক, এই ব্যাপারটা মাথায় রেখো। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমরা যদি একটু আসি, যে এখান থেকে রোধের একটা আমরা ধারণা পেয়েছি, তাই না? রোধ কি রকম ভাবে আসতেছে আমরা জানি, এই যে আই ইজ প্রপোর্শন টু ভি থেকে একটু হিসাব নিকাশ যদি করো আসবে কি, আলটিমেটলি যদি এই গ্রাফ থেকেও চিন্তা করো, এই ঢালটা মূলত কাকে বোঝায় একটু যদি বলে আসি বেটার। ওকে, এই যে এখানে যে ঢালটা দেখতেছো, এই ঢালটা মূলত বোঝায় হলো পরিবাহিতাকে, এটা কিন্তু রোধকে বোঝায় না। মাথায় রেখো ঢালটা কাকে নির্দেশ করে, পরিবাহিতা। তো এখান থেকে আসতে পারে যে এই গ্রাফটার বা আই বনাম ভি এর গ্রাফটার ঢাল কাকে নির্দেশ করে, পরিবাহিতাকে নির্দেশ করে। সো আলটিমেটলি দেখো আমরা যদি বলি জি ইজ ইকুয়াল টু আই বাই ভি। ঠিক আছে, যেখানে জি হলো আমাদের কি ভাইয়া, জি হলো এই যে পরিবাহিতা। ভাইয়া তাহলে আইটা মানে রোধটা কি, ওকে রোধটা হলো জি এর ঠিক উল্টা, অর্থাৎ পরিবাহিতার উল্টাই হলো কি বাধা বা রোধ। তাহলে রোধটা জিনিসটা কি, আমরা যদি বলি রোধ আর ইজ ইকুয়াল টু হলো 1/g, অথবা আমরা বলি আর আর ইজ ইকুয়াল টু কি ভাইয়া, ভি বাই আই। ঠিক আছে, ভি বাই আই। তাহলে ভাই দুইটাই কি মনে রাখবো, না ভাইয়া যে কোনো একটাই মনে রাখো, তাহলে আর একটা তুমি এমনিতেই পারবা। এখন দেখি ভাইয়া এই যে রোধ শিখলাম আমরা, এই রোধটার একক কি, এটার একক কি, এটার একক হলো কি ভাইয়া, ওহম, তাই না? যেটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। এখন ভাই এটার মাত্রা কি, ওকে এটার মাত্রা বের করা যায়, বাট এই মাত্রাটা না নট নেসেসারি মানে একদম পুরো ফরজ কাজ জীবনের জন্য লাগবে এমন না। কারণ কি এটা একটু কঠিন হয়ে যায়, কেন কঠিন হয়ে যায়, এই যে ভোল্টেজের মাত্রাটা না জানলে তুমি কিন্তু আর বের করতে পারবা না, তাই না? ভোল্টেজ কিভাবে বের করি আমরা, আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু কি, ভিকিউ, তাই না? মনে আছে আমরা শিখেছিলাম ডব্লিউ ইজ ইকুয়াল টু ভিকিউ। তাহলে এখান থেকে দেখো ভি এর মাত্রা কি আসে, ডাব্লিউ বাই কিউ, যেখানে ডাব্লিউ কি ভাইয়া, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, কাজ যেহেতু, কিউ হলো তোমার আই টি। তাহলে আলটিমেটলি ভি এর মাত্রা কি আসে দেখো তো, ভি এর মাত্রা আসে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান। ঠিক আছে, এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান। তাহলে এখানে দেখো আরো একটা আই আসতেছে, তাই না? তাহলে আর ইজ ইকুয়াল টু দেখো কি, ভি বাই আই। তো ভি এর মাত্রা কি শিখলাম, এই যে মাত্রই এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান, আর আই এর মাত্রা তো আই নিজেই। সো হিসাব করে দেখো কি আসে, এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স টু। ওকে ভাইয়া এগুলো কি লাগবে, মুখস্থ করতে হবে না? ভাইয়া মুখস্থ করতে হবে না, এটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো যদি বাই চান্স কখনো এই যে ভোল্টেজ বা এরকম কিছু আসে, তুমি যাতে কোনো হতাশ না হও, তুমি যাতে বের হয়ে আসতে পারো, অ্যান্সার কিরকম হবে বের হয়ে আমরা যাতে আসতে পারি, এইটা শেখানোর জন্য এই কাজটা করা। বা এখান থেকে লাগবে কি, এই যে আমাদের এককটা লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন একটু আগে যাই, তাহলে এই যে পরিবাহিতার যে জি, জি এর একক কি ভাইয়া, জি এর একক হলো সিমেন্স। জি এর একক কি ভাইয়া, জি এর একক হলো সিমেন্স। ঠিক আছে, তাহলে এটা একটু আমরা জেনে রাখলাম। তাহলে এখন দেখো বলেছে তড়িৎ বিভব ও তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন কে, মাত্র শিখেছো ওহমের সূত্র বলি আমরা, তাই না? অ্যান্সার কি তাহলে, ওহম হবে অ্যান্সার।
ওকে, ওহমের সূত্র প্রমাণের পরীক্ষায় নিচের কোনটি প্রযোজ্য নয়? ওকে, ওহমের সূত্র কি একটা নর্মাল সার্কিট নিয়ে কথাবার্তা বলতেছে, অর্থাৎ কারশফের মতো এত জটিল বর্তনী নিয়ে সে কথা বলতেছে না। তো এখানে দেখো যে ভোল্টমিটারকে ভোল্টমিটারের রোধকে সরি ভোল্টমিটারকে রোধের সমান্তরালে যুক্ত করতে হয়। ইয়াপ, এটা ভালো মতো মাথায় রাখবা, ইটস ট্রু। ভোল্টমিটারকে আমরা সবসময় কিভাবে রাখি? রোধের সমান্তরালে। অর্থাৎ ভোল্টমিটার দিয়ে আমরা কি মাপি? ভোল্টেজ মাপি। ধরো এই যে এটা একটা রোধ, এখন তুমি চাচ্ছ এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপবা। সো মাপার জন্য আমরা কি করি? এই যে এই পয়েন্ট থেকে এখানে একটা ভোল্টমিটার দিব এইভাবে। লাভ কি দেখো তো? লাভ হলো এই ভোল্টমিটারটা এই দুইটা প্রান্ত মাপতে পারবে। ঠিক আছে, এখন ধরো চিন্তা করো, এরপরে কথা বলেছে অ্যামিটারকে আমরা শ্রেণীতে সংযুক্ত করি। ইয়াপ, এটাও ট্রু। কেন ট্রু দেখো, আমরা জানি, একটু ভালো মতো মাথায় রাখবা, এক তার এক তড়িৎ নীতি, ঠিক আছে, সবসময় এটা ফলো হয়। ঠিক আছে, অ্যামিটার দিয়ে আমরা কি মাপি? তড়িৎ প্রবাহকে মাপি। সো তড়িৎ প্রবাহ মাপবো কি দিয়ে? যখন যেখান দিয়ে তড়িৎ প্রবাহ ফ্লো করতেছে। সো এই যে এখানে যেই ফ্লোটা করে, যেটা বললাম এক তারে একই প্রবাহ, মানে এখানে যদি 2 অ্যাম্পিয়ার প্রবাহ করে, এখানেও কিন্তু ভাই 2 অ্যাম্পিয়ারই প্রবাহ করবে। ঠিক আছে, এখন ভাই তাহলে আমরা সমান্তরাল দিলে অসুবিধা কি হইতো? সমান্তরাল দিলে কি হয়ে যাবে? তড়িৎটা বিভাজিত হয়ে যায়, তখন দুই তারে একই রকম প্রবাহ যে আসবে তার কোনো গ্যারান্টি নাই। So, এই জন্য আমরা কি করি? একই ফ্লোতে রাখি এবং অ্যামিটারটাকে এইভাবেই রাখবো। ঠিক আছে, তাহলে অ্যামিটার কি করা হয়? শ্রেণীতে সংযুক্ত করা হয়। তারপরে দেখো রিওস্ট্যাট শুধুমাত্র সার্কিটের রোধ বৃদ্ধি করতে পারে। ওকে, হোয়াট ইজ রিওস্ট্যাট? রিওস্ট্যাট হলো, তোমরা হয়তো প্র্যাকটিক্যালি ইউজ করে থাকতে পারো, এটা হলো পরিবর্তনশীল রোধ। এটি কি ভাইয়া? পরিবর্তনশীল রোধ, নাম থেকেই বুঝতেছি। অর্থাৎ কি হয়? পরিবর্তিত হয়, মানে কি? রোধ বাড়ানো সম্ভব, কমানো সম্ভব সার্কিটের বিভিন্ন কাজে। আমি ধরো মানে ওহম আমি দিয়ে রাখছি, এখন না আমার হলো যে না আমি 2 ওহম সারাক্ষণ রাখবো না, আমি একটু পর পর 2 ওহম থেকে 1.5 ওহম করব, 3 ওহম করব। তো এই যে যে আমরা হ্রাস বৃদ্ধি করতে চাই, এটা করার জন্য যে রোধ ব্যবহার করি সেটাকে আমরা বলি রিওস্ট্যাট। তাহলে দেখো রিওস্ট্যাটের নাম থেকে বুঝলাম পরিবর্তন শুধুমাত্র তো বৃদ্ধি না, পরিবর্তনটা কি হ্রাসও হইতে পারে। তাহলে দেখো রোধ বৃদ্ধি করতে হবে, এটা কি ট্রু? না, হ্রাসও তো হইতে পারে, তাহলে অ্যান্সার কিন্তু সি। এছাড়া দেখো আর এই যে প্রযোজ্য নয় বলছে, এই জন্যই বলতেছি প্রযোজ্য নয় বলছে। তারপরে দেখো সার্কিট অন অফ করার জন্য একক সুইচ ব্যবহার করা, এটাই অবশ্যই, কারণ ওহমের সূত্র কিসের জন্য প্রযোজ্য? সরল বর্তনী, যেখানে সুন্দর মতো কি আছে, এই যে এরকম একটা ব্যাটারি থাকবে, আর কোনো টেনশন নাই। ঠিক আছে, আলটিমেটলি এই সার্কিট চলার জন্য একটা সুইচ হলেই হয়ে যাবে। সো এটাও কি ট্রু। দেখো এরপরে বলেছে নিচের কোন যন্ত্র ওহমের সূত্র পরীক্ষায় প্রমাণে ব্যবহার হয় না? ওকে, দেখো ওহমের সূত্রে কি কি আছে আমরা যদি একটু বলি, সে কি কি নিয়ে আসলে কাজ করেছে। সে, আমরা যদি একটু সূত্রটাই লিখি, ধরো সূত্রটাই লিখলাম যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এখন তার এইটা প্রমাণের জন্য তার আই মাপতে হয়েছে, ভি মাপতে হচ্ছে, আর এবং তাকে একটা রোধ ব্যবহার করতে হয়েছে। তাহলে আই মাপি কি দিয়ে? আমরা মাপি অ্যাম্প মিটার দিয়ে। সো অ্যামিটার দিয়ে কি করা হয় ভাইয়া? এটা দিয়ে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়। ঠিক আছে, তারপরে দেখি ভোল্ট মিটার, ভোল্ট মিটার দিয়ে কি করা হয়? নামের মধ্যে আছে ভোল্ট, মানে এটা কি করব আমরা? বিভব পার্থক্য পরিমাপ করা হয়। ঠিক আছে, এখন দেখি আর গ্যালভানোমিটার, রিওস্ট্যাট। তাহলে দেখো গ্যালভানোমিটারের কাজ ছিল কিন্তু পরিমাপ না, এটা কি করে? এটা হলো তড়িৎ প্রবাহের অস্তিত্ব, অর্থাৎ ফ্লো কি আছে নাকি নাই, সেই ব্যাপারটা করতে আমরা কি ইউজ করি? গ্যালভানোমিটার ইউজ করি। তারপরে দেখো রিওস্ট্যাট, রিওস্ট্যাট তো একটু আগেই বললাম, এটা কি ভাই? এটা হলো পরিবর্তনশীল রোধ। এটা কি ভাই? রিওস্ট্যাটটা হলো পরিবর্তনশীল রোধ। তাহলে দেখো, দেখেই বুঝতেছো আলটিমেটলি কি হয়েছে। আলটিমেটলি এই যে তার এই কাজে কিন্তু অস্তিত্ব নিয়ে কাজ নাই, তাকে ভ্যালু নিয়ে কাজ করতে হয়েছে। সো ওভারঅল তার অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো গ্যালভানোমিটার, কারণ বলেছে ব্যবহৃত হয় না। এই না কথাগুলা ভালো মতো খেয়াল রেখে পরীক্ষায়। ওহমের সূত্রানুসারে কি বলেছে? বিভব পার্থক্য বৃদ্ধির সাথে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। ইয়াপ, এটা তো অবশ্যই ট্রু, কারণ আমরা জানি ওহম কি বলে? ওহম বলে যে আই ইজ প্রপোর্শন টু ভি, অর্থাৎ তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের কি ভাইয়া? সমানুপাতিক। তড়িৎ প্রবাহ বৃদ্ধির সাথে রোধ বৃদ্ধি পায়। ওকে, তড়িৎ প্রবাহ বৃদ্ধির সাথে রোধ বৃদ্ধি পায়, এটা কি ট্রু? খেয়াল করে দেখো তো, আলটিমেটলি আলটিমেটলি রোধ তো ইন্ডিপেন্ডেন্ট একটা রাশি, অর্থাৎ একটা তারের রোধ নির্দিষ্ট থাকবে। সো আলটিমেটলি তড়িৎ প্রবাহের সাথে এটা কিন্তু সম্পর্ক নাই। বিভব বৃদ্ধির সাথে সাথে রোধ বৃদ্ধি পায়, সেম কথা, সম্পর্ক নাই। বিভব বৃদ্ধির সাথে সাথে রোধ ও তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় না। শুধু তড়িৎ প্রবাহ বললে অ্যান্সার ঠিক ছিল, রোধ আছে হবে না।
ভাই কেন হবে না আবার বলতেছি, ধরো এটা একটা তামার তার, ঠিক আছে, এটা একটা তামার তার। এখন আমি বললাম যে ভাইয়া আমি যখন এই তামার তারের মধ্যে আমি বিভব পার্থক্য ধরো বি দিলাম হলো সাপোজ 100 ভোল্ট, তাহলে এখানে আই ধরো পাইলাম আমি 2 অ্যাম্পিয়ার। এখন একই তাপমাত্রায় রেখে আমি যদি দেই, আমি যদি ভোল্টেজ যদি আমি দেই ধরো সাপোজ 400 ভোল্ট, 4 গুণ করেছি, আইও দেখবা 4 গুণ পাবা, 8 অ্যাম্পিয়ার। এখন কেন হইলো? কারণ এই যে যখন একই তাপমাত্রা রাখতেছি, এই তার তো চেঞ্জ করে নাই, তার মানে এই তারে যে আর ছিল, সেই আরটা কিন্তু অলওয়েজ কি আছে ভাইয়া, সেম আছে। ভাইয়া তাহলে আর কখন পরিবর্তন হয় আমরা একটু পরেই শিখবো। আর হলো 4টা জিনিসের উপর নির্ভর করে। এই যে তারটার দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারটার উপাদান কি আছে, তাপমাত্রা কি আছে, এগুলোর উপর নির্ভর করে, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো যেহেতু আর সেম থাকে সব সময়, কারণ বিভব পার্থক্য বা আই এর পরিবর্তনে আর কিন্তু চেঞ্জ হয় না, এটা ভালো মতো মাথায় রেখো যে বিভব পার্থক্য বা তড়িৎ প্রবাহের পরিবর্তনে কি হয় না ভাইয়া, আর চেঞ্জ হবে না, ঠিক আছে, আর চেঞ্জ হবে না। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখি আলটিমেটলি কিন্তু এই যে এটা কোন তিনটার নিচের কোনোটাই ট্রু না, তো একমাত্র অ্যান্সার এ হবে অ্যান্সার। কোন দুটি সূত্র চলতরিতের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা একটা অলরেডি শিখে ফেলেছি, সেটা কি ওহমের সূত্র। আরেকটা আমরা পরে শিখবো কার্শফের সূত্র। সো অ্যান্সার ডি হবে। গাউস তোমরা চ্যাপ্টার 2 তে পড়েছো মনে করে দেখো, আর কুলম্ব এটা তোমরা চ্যাপ্টার 2 তে পড়েছো। ঠিক আছে, তাহলে আমরা এখন পরের টপিকে চলে যাই, রোদের উপর তাপমাত্রার প্রভাব, অর্থাৎ আলটিমেটলি আমরা রোদ নিয়ে যা যা আছে সবগুলো ইনশাল্লাহ কভার করার ট্রাই করব। তাহলে দেখো এখানে কি আছে, মেডিকেল 23-24-এও কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে, দেখেই বুঝতেছো। এছাড়া 22-23 দেখছো। সো আলটিমেটলি রিসেন্ট ইয়ারে কিন্তু খুবই আসছে, সো গুরুত্ব কম দেওয়ার সুযোগ নেই। ওকে, সো রোদের উপর তাপমাত্রার প্রভাবের একদম শুরুতে খেয়াল করে দেখো, যে একটু যদি বোঝার চেষ্টা করি ভাইয়া, যে ধরো এটা একটা তার, ঠিক আছে, এটা একটা তার। এখন আমরা জানি তারে যখন একটা একটা পরিবাহী যদি হয়, যদি কি হয় ভাই, এটা একটা পরিবাহী হয়, তাহলে পরিবাহী কি হইতে পারে, ধরো একটা সোডিয়াম চিন্তা করো, বা একটা ম্যাগনেসিয়াম চিন্তা করো, বা একটা কপার চিন্তা করো। ওদের শেষ কক্ষপথের ইলেকট্রন গুলো এমনিতেই হলো, মানে নিউক্লিয়াস ওরা পাত্তা দেয় না। তো ইলেকট্রন গুলো এমনিতেই কি করে, এমনিতেই এখানে ঘোরাঘুরি করতেছে। মানে ঘোরাঘুরি বলতে কি, ডিলোকালাইজড অবস্থায় আছে। তোমরা ইলেকট্রন, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো ডিলোকালাইজড ইলেকট্রন, তাই না? এখন খেয়াল করো, এই যে একটু আগে তোমাদের বলেছিলাম যে এখানে কি আছে ভাই, এখানে অবশ্যই ধাতব কণাগুলোও থাকবে, তাই না? অর্থাৎ কপার হলো কপার, বা আদার্স যে আছে ওরা আছে। এখন চিন্তা করো, যখন আমি পরিবাহিতে তাপমাত্রা বাড়াবো, যখন পরিবাহিতে আমি কি করব, তাপমাত্রা ইনক্রিজ করব, তখন কি হবে দেখো তো, অবশ্যই এদের ছোটাছুটি বাড়বে না। দেখো, গ্যাসীয় কণার মতো চিন্তা করো, আগে গ্যাসীয় কণার কথায় কি হয়, যখন তাপমাত্রা বাড়ে ছোটাছুটি বৃদ্ধি পায়। বা ধরো চিন্তা করো আলটিমেটলি এখানেও কি হবে, যখন তাপমাত্রা বাড়াচ্ছ ওরা শক্তি বেশি পাবে, তো বেশি কি করবে, ধাক্কাধাক্কি করবে এবং ছোটাছুটি বাড়াবে। তো এই যে ছোটাছুটি যদি বাড়ায় ওরা, কি হবে, সংঘর্ষ কিন্তু বৃদ্ধি পাবে। আর সংঘর্ষ যদি বৃদ্ধি পায়, আমরা জানি বাধা কি তাহলে কমবে না বাড়বে? সংঘর্ষ বৃদ্ধি পেলে কি হবে ভাইয়া, বাধা অবশ্যই বাড়বে, তাই না? ধর একটা রাস্তার কথা চিন্তা করো, স্মুথ রাস্তায় ঘর্ষণ নাই বললেই চলে, আর এবড়ো থেবড়ো রাস্তায় কি হয়, অনেক ঘর্ষণ। ঠিক একই জিনিস চিন্তা করো, বাধা বেশি, ইলেকট্রনটা কি সহজে যেতে পারবে? আগে ধরো এটা অল্প একটু নাড়াচাড়া করতো, এখন এরা ধরো যে একবার এখানে আছে, ধরো আগে নড়াচড়া করতে এই যে এইটুক জায়গায়, এইটুক জায়গায় ধরো নাড়াচাড়া করতো, আর এখন এত শক্তি পাইছে এত বড় জায়গা জুড়ে ওরা লাফালাফি করে, ঠিক আছে, এই একটা কোণায়। ধরো একবার এদিকে যায় একবার ওদিকে যায়, তাহলে এই যে ছোটাছুটি গুলো চলতেছে, তো কি হবে আলটিমেটলি, সংঘর্ষ পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। তো যদি সংঘর্ষ বৃদ্ধি পায় অবভিয়াসলি কি বাধা বাড়বে, আর বাধা মারা মানেই কি হবে, তোমার রোধ বৃদ্ধি পাবে। তাহলে শিখলাম ভাই কি, পরিবাহিতে টেম্পারেচার বাড়াচ্ছ, পরিবাহিতে টেম্পারেচার বাড়াচ্ছ, রোধ কি হবে, বৃদ্ধি পাবে। কাদের? পরিবাহিতে। এখন আরেকটা কেস চিন্তা করি, অর্ধ পরিবাহিতে ভাই কি হবে? অপরিবাহিত এমনিতেই বাদ, মাথায় রেখো অপরিবাহীর সাথে কিন্তু সম্পর্ক নাই, কারণ অপরিবাহী এমনিতেই তড়িৎ পরিবহন করে না। এখন দেখো অপরিবাহী, অর্ধপরিবাহীতে যদি টেম্পারেচার আমি ইনক্রিজ করি, অর্ধপরিবাহী কিভাবে চলে একটু মনে করে দেখো। অর্ধপরিবাহী কি হতে পারে, যেমন জার্মেনিয়াম, সিলিকন বা কার্বন, এগুলা। তো এদের ক্ষেত্রে দেখো কি হয়, যে ওদের ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু এমনিতেই হলো ওই যে, মানে ওদের শেলের মধ্যে আছে।
সো এমনিতেই ধরো আমরা যদি একটু ব্যান্ড নিয়ে, তোমরা এই যে পড়েছো সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে, যে আমি যদি বলি এটা হলো যোজ্যতা স্তর, এটা ধরো যদি বলি যোজ্যতা স্তর, আর এটা হলো ওদের পরিবহন স্তর। ঠিক আছে, এটা হলো কি ভাইয়া, পরিবহন স্তর। আলটিমেটলি দেখো, এমনিতেই মানে আমরা যদি পরিবাহীর কথা চিন্তা করি, সব ইলেকট্রন আসে পরিবহন স্তরে, মানে ওরা মুভ করতে পারে। বাট এই অর্ধ পরিবাহী কিন্তু মানে বলতে পারো বেশিরভাগ ইলেকট্রনিক কি থাকে, যোজ্যতা স্তরে, বা অন্তপক্ষে অর্ধেক তো থাকবেই। তো যখন আমি টেম্পারেচার বাড়াবো, ওদের কি হচ্ছে আলটিমেটলি, ওদের কিন্তু ইলেকট্রন গুলা এখানে না থেকে লাফে লাফে এই জায়গায় চলে আসবে। যখন আমি অর্ধ পরিবাহীতে টেম্পারেচার বাড়াবো, তখন কি হবে, তখন কিন্তু ওরা আর এই যোজ্যতা স্তরে না থেকে কি হবে, টেম্পারেচার গেইন করবে, শক্তি অর্জন করে উচ্চ স্তরে চলে আসবে, এক্সাইটেড স্তরে, এবং পরিবাহিত হওয়া শুরু করবে। তাহলে দেখো, ইলেকট্রন যদি বলি অর্ধ পরিবাহিতে, ধরো 10 ডিগ্রি সেলসিয়াসে 2টা ইলেকট্রন চলতো, এখন চলতেছে ধরো 100টা। তাহলে ধরো 50 ডিগ্রি করছো, 100টা চলতেছে, তাই না? 50 ডিগ্রি করেছো, টেম্পারেচার দিয়েছো, শক্তি অর্জন করে উচ্চ স্তরে যাবে এবং পরিবাহিত হবে। তাহলে এখন ধরো দুইটার জায়গায় 100টা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তাহলে ইলেকট্রন বাড়া মানে কি, চার্জ বাড়া, চার্জ মানে কি, তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাওয়া। আর তড়িৎ প্রবাহ বাড়া মানে কি, আলটিমেটলি রোধ কি হয়েছে, বাড়ছে না কমছে? অবভিয়াসলি কিন্তু ড্রপ করেছে। তাহলে আলটিমেটলি দেখো, টেম্পারেচার বাড়া মানে এখানে আসলে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ ওভারঅল বেড়ে যায়। অর্থাৎ তড়িৎ প্রবাহ বাড়লে আলটিমেটলি টেকনিক্যালি আমি যদি বলি, রোধ কিন্তু আসলে কি হয়, তাহলে রোধ কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, রোধ কি হয়ে যাচ্ছে, ডিক্রিজ করে যাবে। ঠিক আছে, রোধ তাহলে কমে যাচ্ছে। তাহলে আমরা এইটুক পর্যন্ত আই থিঙ্ক বুঝেছি যে পরিবাহিতে কি হয়, অর্ধ পরিবাহিতে কি হয়। মাঝখানে কথাগুলো যদি নাও টেনশন নেই, কোনো সমস্যা নেই, লাস্ট অংশটুক জাস্ট লাগবে। পরিবাহিতে তাপমাত্রা বাড়লে সংঘর্ষ, এটা মনে রাখা সহজ আসলে, তার জন্য রোধ বাড়ে। আর অর্ধ পরিবাহিতে তাপমাত্রা বাড়লে রোধ কি হবে, কমে যাবে, রোধ কমে যাবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা একটু আসি ভাই, এই যে রোধের সাথে যে সম্পর্কটা, তাপমাত্রার সম্পর্ক, আমরা আরেকটা টার্মিনোলজি দিয়ে আগাই, সেটাকে আমরা বলি আলফা, রোধের উষ্ণতা সহগ। আলফা কি, আলফা হলো প্রতি একক, যদি আমরা প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে কতটুকু করে রোধ বৃদ্ধি পায়। ঠিক আছে, কতটুকু করে কি ভাই, রোধ বৃদ্ধি পায়। অর্থাৎ আলফাটা হলো কি, আলফার ইউনিট হলো পার ডিগ্রি সেলসিয়াস বা পার ক্যালভিন। ঠিক আছে, মানে কতটুকু চেঞ্জ আসলে হয় প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে। তাহলে দেখা যায় যে এই যে পরিবাহিতে কি হচ্ছে ভাইয়া, তাপমাত্রা বৃদ্ধিতে কি হবে ভাইয়া, রোধ বাড়ে না? তাহলে আলফাটি কি হয়, এখানে দেখা যায় পজিটিভ হয়। আর এই যে অর্ধ পরিবাহিতে আলফা কি, অবভিয়াসলি নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে দেখো তো পরিবাহিতে আমরা কি শিখলাম, তাহলে আলফা হবে হলো পজিটিভ, আর অর্ধ পরিবাহিতে শিখলাম ভাইয়া আলফা কেমন ভাইয়া, নেগেটিভ। ঠিক আছে, এখন চলো আমরা কয়েকটা ভ্যালু একটু জেনে রাখি। কয়েকটা ভ্যালু আমাদের একটু লাগবে, যেমন হলো আমাদের পরিবাহীর ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে ফার্স্ট অফ অল অ্যালুমিনিয়াম, তারপর আমাদের কপার। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হলো দেখবা হলো 3.9 ইন্টু 10⁻³ এত পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা হলো অ্যালুমিনিয়ামের কি, আলফার ভ্যালু। তাহলে আমরা শিখতেছি আলফার ভ্যালু বা রোধের উষ্ণতা সহগের ভ্যালু। তারপরে দেখো কপারের ক্ষেত্রে দেখা যায় 4.3 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। তারপর হলো টাংস্টেন, ওকে, ডাব্লিউ বা টাংস্টেন, এটার ক্ষেত্রে দেখা যায় কি, এটার ক্ষেত্রে দেখা যায় 4.5 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। আর আরেকটা আমরা শিখবো এই যে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। তো অর্ধ পরিবাহিতে বুঝছো ভ্যারি করে আসলে, অর্ধ পরিবাহিতে কি করে ভাইয়া, ভ্যারি করবে। সো এখন এই যে ভ্যারি করতেছে, তো দেখা যায় ভ্যারি করার পরও বই দেখবা একটা এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে। তো এটা একটু জেনে রাখতে পারো, -6 ইন্টু 10⁻² পার ডিগ্রি সেলসিয়াস। ভাই মাইনাস কেন হলো, আগেই বলছি অর্ধ পরিবাহিতে কিন্তু নেগেটিভ। ঠিক আছে, এখন আসি অর্ধ পরিবাহীর কিছু এক্সাম্পল। পরিবাহীর এক্সাম্পল তো নাম থেকেই বুঝতেছো, অ্যালুমিনিয়াম, কপার, তারপর টাংস্টেন, এগুলা। এখন অর্ধ পরিবাহীর কিছু এক্সাম্পলের মধ্যে কি আছে তোমরা জানো, যেমন কার্বন, তারপর হলো আমাদের সিলিকন। ঠিক আছে, কার্বন, সিলিকন, তারপরে আমাদের জার্মেনিয়াম, অর্থাৎ এগুলো তোমরা পারো। পাশাপাশি এই চ্যাপ্টারে দেখবে একটা নতুন নাম পাচ্ছ, থার্মিস্টর। কি নাম পাচ্ছ, থার্মিস্টর পাচ্ছ। ওকে, সো থার্মিস্টরটা একটু জেনে রাখবে। এবং আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে থার্মিস্টরের মাধ্যমে আমরা কতটুকু তাপমাত্রা পর্যন্ত মাপতে পারি, এটা জেনে রাখবা, 0.005 ডিগ্রি সেলসিয়াস। এত ক্ষুদ্র তাপমাত্রা পর্যন্ত কি করা যায়, পরিমাপ করা যায়। তো এটা একটু আমরা জেনে রাখবো। ওকে, তাহলে আমরা মোটামুটি এই জায়গা পর্যন্ত ক্লিয়ার। তাহলে দেখো খেয়াল করে যে এদের মধ্যে সম্পর্কটা কি। ওকে, আমরা সবই দেখছি, সম্পর্কটাই দেখা হয় নাই। তো সম্পর্কটা কি, এটা আসলে আর টি
ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 + আলফা টি, ফর পরিবাহীর জন্য আলফা বা আলফা প্লাস, সেজন্য প্লাস আছে, আর অর্ধ পরিবাহী হলো মাইনাস দিতাম আমরা। তাহলে এখানে কি আর টিটা হলো আমাদের টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা টি কেলভিন তাপমাত্রায় রোধ। এই আর নটটা কি আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ। আর এই আলফা তো আলফাই, টি হলো কি কতটুকু তাপমাত্রা পরিবর্তন করতেছো, কতটুকু তাপমাত্রা। ঠিক আছে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস বলো বা 200 ডিগ্রি সেলসিয়াস এন্ড আদার্স, টি এর ভ্যালু হবে সেখানে। তবে একটা ইম্পর্টেন্ট ফিচার, টি এর একক যেটা হবে আলফার একক সে একই রকম হবে, ঠিক আছে। প্লাস আর টি যা ধরবা আর নট কেও তা ধরতে হবে, মানে একই রকম ফর্মেটে ওরা অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে দেখি এখন অ্যান্সারটা। তাহলে আর টি ইজ ইকুয়াল টু, এখানে তাহলে বলেছে θ ডিগ্রি সেলসিয়াসে আর থিটা, ওই যে আর টি কে আর থিটা বলেছে, তাহলে আমরা শিখেছি আর থিটা ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 + আলফা টি। এখন দেখো ধাতব পরিবাহী পড়েছে, তার মানে কি আলফা মানে প্লাস হবে। তাহলে দেখো অ্যান্সার কি, এই যেটা, সরি মাই মিস্টেক, এটা আর নট। তাহলে দেখো আলটিমেটলি আমাদের হিসাব কি হওয়ার কথা ছিল, আর থিটা ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 + আলফা টি। তাহলে দেখো তো এখন এখানের সাথে সবচেয়ে কাছাকাছি কোনটা মিলে, একটু খেয়াল করে দেখো। আর থিটা এইটা মাইনাস আছে, তার মানে এটা বাদ, আর নট দিয়ে শুরু হয়েছে এটাও বাদ। তাহলে এখন আলফা বের করতে হবে, চলো তাহলে আলফা বের করি। আলফা দেখো কি আসতেছে আমাদের, আর থিটা ইজ ইকুয়াল টু আর নট প্লাস আলফা টি ইন্টু আর নট। তাহলে আলফা টি ইন্টু আর নট ইজ ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট। তাহলে অবভিয়াসলি আলফা ইজ ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট ডিভাইড বাই টি আর নট বা আর নট টি যেটাই বলো, বা থিটা আর কি, যেটাই থিটা দিয়ে যেহেতু হয়েছে থিটা দিয়ে হবে। তাহলে আলটিমেটলি দেখো আর থিটা মাইনাস আর নট বাই আর নট টি মানে আর নট থিটা, তার মানে অ্যান্সার এ হবে। ঠিক আছে, অ্যান্সার হবে এ। ক্লিয়ার? ওকে, এখানে 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। ওকে, সো এই যে জিনিসটা জাস্ট টিটা এখানে থিটা দিয়ে কাউন্ট হয়েছে, কারণ এখানে থিটা দিয়ে সবকিছু বলেছে, তাই এখানে টি না হয়ে থিটাটা হবে এই। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার। এখন দেখো এখানে কিন্তু কাছাকাছি আরেকটা অপশন ছিল, এটা কিন্তু গুলায় ফেলো না, এটা আর নট আর এটা কিন্তু আর থিটা, এখানে কিন্তু আর নট আসে আমাদের। ঠিক আছে, অ্যান্সার আর নটে হবে, তাড়াহুড়া করে অ্যান্সার দিও না এরকম ক্ষেত্রে। ঠিক আছে, এখন একটু আগে যে নিচের কোনটির উষ্ণতা সহগ ঋণাত্মক বলেছে, তাহলে আমরা জানি উষ্ণতা সহগ ঋণাত্মক কার, অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তাহলে অর্ধপরিবাহী কোনটা আসতেছে দেখো তো আমাদের এখানে, পিতল অ্যালুমিনিয়াম তামা একটাও না, অ্যান্সার কি সিলিকন হলো একটা অর্ধপরিবাহী। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কি হয়, আমরা একটু আগে শিখেছি আলফা নেগেটিভ, তার মানে তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কি হবে, বাড়ার কথা ছিল পরিবাহীতে, অর্ধপরিবাহীতে হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, কইলো এই তো কমবে। ঠিক আছে, এখানে আরেকটা ছোট্ট কথা ভাইয়া, এই যে শূন্য হবে বলে একটা ওয়ার্ড পাচ্ছ না, so একটু যদি বলে রাখি অতি পরিবাহিতা। ঠিক আছে, সুপার কন্ডাক্টর বলে একটা কথা আছে, অতি পরিবাহিতা দেখায় কিছু কিছু, কি করে একদম শূন্য তাপমাত্রায় একদম মানে কোনো রেজিস্ট্যান্সই দেখায় না, যেমন 4.2 কেলভিন এর নিচে পারদ অতি পরিবাহিত প্রদর্শন করে। আর অনেকগুলো আছে, জাস্ট আমাদের এক্সাম্পল তপন স্যার একটাই আছে, এটা মাথায় রাখবো। মানে ওদের আসলে রোধ বলতে পারো জিরো হয়ে যায়, এরকম অবস্থা যে একদম অনেক বেশি সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। তাপমাত্রা 15 থেকে 30 হয়েছে, মানে তাপমাত্রা বৃদ্ধি করেছো, বলেছে কোনটির রোধ বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাবে কার, অবভিয়াসলি আমরা জানি ভাইয়া পরিবাহী রোধ বৃদ্ধি পাবে। তাহলে পরিবাহী রোধ বৃদ্ধি পাওয়া মানে দেখো এখানে কি আছে পরিবাহী, দেখো সিলিকন অর্ধপরিবাহী, কার্বন অর্ধপরিবাহী, জার্মেনিয়াম অর্ধপরিবাহী, অ্যান্সার এ তামা হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোধের কোন পরিবাহীর ঘন তাপমাত্রা, এই তো প্রতি একক বৃদ্ধিতে রোধের যে বৃদ্ধি, একটু আগে বলেছিলাম ওই যে পার ডিগ্রি সেলসিয়াস, তাই না, কতটুকু করে রোধ বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি আলফা, ওই উপাদানে কি বলা হয়, রোধের উষ্ণতা সহগ বা আলফা বলা হয়, আপেক্ষিক রোধকের। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের রোধের সাথে তাপমাত্রার সম্পর্ক। এখন চলো আরেকটা সেগমেন্ট আছে, সেটা হলো ওই যে রোধ কার উপর নির্ভর করে। তো আমরা একটু যদি বলে আসি, রোধের নির্ভরশীলতা, নির্ভরশীলতা। সো এইটার জন্য আসলে আমাদের ফার্স্ট অফ অল দুইটা সূত্র আছে, ঠিক আছে। সো ফার্স্ট ল কি বলে, ফার্স্ট ল বলে রোধ হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে বা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি হয় ব্যস্তানুপাতিক। অর্থাৎ চিন্তা করো যে যখন একটা কি হচ্ছে, তার যত বড় হচ্ছে তার যদি এতটুক থাকে, আর ধরো আরেকটা ছোট তার, ঠিক আছে। সো অবভিয়াসলি রাস্তা যদি বেশি হয় ঘর্ষণ বেশি ফিল করবে না কম ফিল করবে, অবশ্যই বেশি ফিল করবে। তো দেখা যায় যে এখানে কি হবে, এখানে আর কম, এখানে আর বেশি। ঠিক আছে, অর্থাৎ বলা হচ্ছে যে আলটিমেটলি প্রথম সূত্র বলে আর ইজ প্রপোর্শন টু এল,
অর্থাৎ রোধ কি এল এর সমানুপাতিক। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো আরেকটা কেস, এই যে এরকম, ধরো দুইটা একই দৈর্ঘ্য, কিন্তু দেখো এটার কি এ বেশি, এটার এ কম, তাই না? তাহলে এখন এ যখন বেশি হবে, এটা কি তাহলে এখানে কি চওড়া বেশি? চিন্তা করো, একটা হাইওয়েতে একটা যদি একটা ট্রাক বা একটা বড় গাড়ি হাইওয়েতে যত সুন্দরভাবে চলতে পারবে, তুমি যদি ওটারে ধরো ঢাকার কোনো একটা অলিগলিতে নিয়ে আসো, কি হবে? 10 বার এখানে থামতে হবে ওকে, তাই না? অর্থাৎ পথ যখন বড় করবা, ইলেকট্রন গুলো খুবই স্মুথলি ফ্লো করতে পারবে। পথ যত ছোট করবা, সংঘর্ষ বেশি, তার মানে তত কি স্মুথনেসটা কমে যাবে। তার মানে আলটিমেটলি এইখানে কিন্তু আর কি হবে, কম, কারণ কি স্মুথলি যেতে পারবে, বাধা কম। আর এখানে কিন্তু আর কি ভাইয়া, বেশি। তাহলে এখান থেকে আরেকটা আর সেকেন্ড ল, আর ইজ প্রপোর্শন টু 1/a, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্ত আনুপাতিক। তাহলে এটা হলো দুইটা সূত্র। এখন আলটিমেটলি তাহলে নির্ভর করে কার উপরে, চারটা জিনিসের উপর। মনে রাখবা কি দিয়ে, LATE, লেট। সো এল কার উপর, লেন্থ মানে দৈর্ঘ্য, এ মানে হলো এরিয়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, টি মানে হলো টেম্পারেচার, অর্থাৎ অবশ্যই তাপমাত্রা বাড়লে, আমরা একটু আগে শিখেছি তাপমাত্রার উপর নির্ভর করবে, আর ই মানে হলো এলিমেন্ট মানে উপাদান, তামার একরকম, অ্যালুমিনিয়াম একরকম, একটু আগে আমরা দেখেছি। এখন একটু যদি খেয়াল করে দেখো, আমরা যদি এই দুইটা সূত্রকে একটু কম্বাইন করি, তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পারি এখান থেকে, দেখো তো এখান থেকে কি লেখা যায় না, আর ইজ প্রপোর্শন টু L/A, তাই তো? এখন সমানুপাতিক সরানোর জন্য আরেকটা কি লাগে, একটা ধ্রুবক লাগে। আর ইজ ইকুয়াল টু আমরা বলি হলো ρL/A। আর ইজ ইকুয়াল টু কি ভাইয়া, ρL/A, যেখানে রোটা কি আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের আপেক্ষিক রোধ। এটা কি ভাইয়া, এটা হলো আপেক্ষিক রোধ। অর্থাৎ সহজ কথায় কোন একটা তার, কোন একটা ধর তামার তার হতে পারে বা অ্যালুমিনিয়ামের তার বা আদার্স, কোন একটা তার নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য মানে L1, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে A1 হলে যেই রোধটা দেখাবে, সেটাকে আমরা কি বলি, রো বা আপেক্ষিক রোধ। ঠিক আছে? তাহলে আপেক্ষিক রোধটা কি, তাহলে এখানে কয়েকটা কথা। তাহলে আপেক্ষিক রোধের ডেফিনেশন যদি আমরা একটু বলি, আপেক্ষিক রোধের ডেফিনেশন যদি বলি, সেটা কি হবে, যে নির্দিষ্ট টেম্পারেচারে নির্দিষ্ট উপাদান হইতে হবে, মানে তামা বা অ্যালুমিনিয়াম, কত, 1 মিটার, 1 মিটার স্কোয়ার, এক্ষেত্রে যে রোধটা দেখাবে সেটাই হলো কি ভাই, আপেক্ষিক রোধ। ঠিক আছে? তাহলে এখন একটু যদি খেয়াল করো, এই আপেক্ষিক রোধ তাহলে নির্ভর করতেছে কার উপরে, চারটা জিনিস না দুইটা জিনিস, দেখো, তাপমাত্রা চেঞ্জ হলে আপেক্ষিক রোধ চেঞ্জ হবে, উপাদান চেঞ্জ হলে আপেক্ষিক রোধ চেঞ্জ হবে। অর্থাৎ তাহলে আপেক্ষিক রোধ কার উপর নির্ভর করে, এটা কার উপর, এই যে রোধের নির্ভরশীলতা হইলো এই যে এটা, লেট। আর যদি বলি আপেক্ষিক রোধের নির্ভরশীলতা, এই যে জাস্ট টিই, এইটা হলো কি ভাইয়া, এইটা হলো আপেক্ষিক রোধের নির্ভরশীলতা। এটা হলো ভাইয়া কি, আপেক্ষিক রোধের নির্ভরশীলতা। তাহলে এই দুইটা কিন্তু গুলায় ফেইলো না, একটা হলো রোধের নির্ভরশীলতা, একটা আপেক্ষিক রোধের নির্ভরশীলতা। আপেক্ষিক রোধ শুধুমাত্র নির্ভর করবে কার উপরে, তাপমাত্রা আর উপাদানের উপর। তাহলে এখন যদি আমি এখান থেকে একটু তোমাদের একটু ব্রেইনস্টর্মিং করাই, তোমরা পারো এগুলা, তাও একটু বলা জাস্ট, যে আপেক্ষিক রোধ কিন্তু তাহলে কার উপর নির্ভর করবে না, না এর আনসার কিন্তু দেখো অনেক কিছু আছে। 1 মিটার, 1 মিটার স্কোয়ার মানে কি, আলটিমেটলি তুমি এই দুইটা ডিফাইন করে ফেলেছো, তার মানে দৈর্ঘ্য কত হলো বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হলো তার উপর নির্ভর করবে না। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু আগে যাই, আমরা তাহলে একটা কাজ করি, মানে না দিয়ে দুইটা কথা শিখি। তাহলে রোধ নির্ভর করে না কার উপর, আরো অনেকগুলো কিন্তু আছে, বাট আমাদের বই অনুযায়ী কি লাগবে, কয়েকটা কথা দেখবা। রোধ নির্ভর করে না স্থিতিস্থাপক ধর্মের উপর, স্থিতিস্থাপক ধর্মের উপর রোধ নির্ভর করে না। আর যদি আমরা বলি আমাদের আপেক্ষিক রোধ নির্ভর করে না কার উপর, আপেক্ষিক রোধ নির্ভর করে না, এটাও না এটাও না কিন্তু, তার উপর, দেখো, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা, দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে? এই দুইটা কথা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে? এই দুইটার উপর নির্ভর করবে না। তাহলে এখন যদি আমরা একটু একটা ধর ছোটখাটো কিছু কথা বলি, যেমন ধরো যদি বলি যে দৈর্ঘ্য, আমি যদি বলি কোন একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে আপেক্ষিক রোধ কত হবে, দেখো দৈর্ঘ্য দ্বিগুণ করো, 3 গুণ করো, 100 গুণ করো, 1000 গুণ করো,
কোনো সমস্যা নাই, আপেক্ষিক রোধ সবসময় কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে। বাট হ্যাঁ, যদি বলতো যে কোন একটা উপাদান বা ধরো তাপমাত্রা বাড়ানো হয়েছে বা তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তখন কিন্তু আপেক্ষিক রোধ চেঞ্জ হইতো। ঠিক আছে। ওকে, তাহলে এই কয়েকটা কথা আমরা একটু মাথায় রাখবো। তাহলে দেখো এখন বলেছে আপেক্ষিক রোধের একক কোনটি, আমরা কিন্তু শিখেছি মাত্রই যে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তাহলে আমরা কি লিখতে পারি, রো ইজ ইকুয়াল টু আর এ ডিভাইড বাই এল। তাহলে অবভিয়াসলি বুঝতেছি এখানে একক কি হবে, উপরে কি আমাদের দেখো তো, উপরে হলো ওহম মিটার স্কোয়ার, কারণ এ মানে মিটার স্কোয়ার, আর নিচে কি শুধু একটা মিটার, তাহলে কাটাকাটি করলে কি আসবে, ওহম মিটার। তাহলে একক কি ভাইয়া, ওহম মিটার। ঠিক আছে। এখন দেখো আরেকটা আছে, আপেক্ষিক রোধের উল্টা রাশিকে আমরা বলি হলো এটা কি বলি আমরা, আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহীতঙ্ক। ঠিক আছে। সো আলটিমেটলি এটার উল্টা রাশি, সো এটার একক কিন্তু ওহম পার ওহম পার মিটার স্কয়ার এরকম হইতো। ঠিক আছে। তাহলে রো এর কাহিনী আমাদের হলো, এটার মাত্রা দরকার নাই। কোন পরিবাহী রোধ কিসের উপর নির্ভরশীল নয় বলেছে, তাহলে দেখো কোনটার উপর নির্ভরশীল নয়। সো নয় যে যেটা বলেছিলাম আরো অনেকগুলা নয় আছে, মূলত শিখবো কোনটা কোনটার উপর নির্ভর করে আর করে না, তাহলে বাকি সবই করে না। যেমন আমরা শিখেছি নির্ভর করে কার উপরে, লেইটের উপর, তার মানে লেন্থ, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা আর উপাদান। তাহলে দেখো উপাদান তাপমাত্রা নির্ভর করে, ক্ষেত্রফল নির্ভর করে, করে না কোনটা, এই যে চাপের উপর নির্ভর করে না। ঠিক আছে। তাহলে দেখো স্থিতিস্থাপক ধর্ম বইয়ে আছে, বাট ওই যে যেটা বললাম যে এগুলা ছাড়া যা আছে সবগুলোই হবে। তো আমরা যেহেতু আছে তো আমরা লিখে রাখি এখানে, তাহলে চাপ হবে। ঠিক আছে। তারপরে দেখো কোনটির উপর নিরোধ নির্ভর করে না, আবার একই কথা যেটা বারবার বলতেছি, ডিপেন্ড করতে হবে কার উপরে, যে দেখো উপাদান নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ভর করে, দৈর্ঘ্যে নির্ভর করে, করে না কোনটা, তড়িৎ প্রবাহ। মনে আছে যে একদম শুরুতে বলেছিলাম, তড়িৎ মানে কিছুক্ষণ আগে, তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্যের উপর কিন্তু রোধ নির্ভর করে না। দেখো মেডিকেল 22-23 কোশ্চেন। তারের আপেক্ষিক রোধ নির্ভর করে কার উপর, আমরা জানি টি, টেম্পারেচার আর এলিমেন্ট মানে উপাদান। তাহলে দেখো তাপমাত্রার উপাদানের উপর, এই যে উপাদানের উপর, তাহলে অ্যান্সার সি। যদি আর রোধ বিশিষ্ট একটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, আপেক্ষিক রোধ কত হবে। আমরা একটু আগেই শিখেছি আপেক্ষিক রোধ কিন্তু কি করে না ভাইয়া, দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। আপেক্ষিক রোধ দৈর্ঘ্যের উপর উপর নির্ভর করে না। তাহলে আমরা শিখেছি যে দৈর্ঘ্য তুমি যে 2 গুণ করো, 3 গুণ করো কি 100 গুণ করো, চেঞ্জ হবে না। তাহলে অ্যান্সার কি ভাইয়া, অ্যান্সার কিন্তু আপেক্ষিক রোধ একই থাকবে, অর্থাৎ অ্যান্সার ডি হবে। পরিবাহী রোধ ব্যস্তানুপাতিক নিচের কোন রাশির সাথে, রোধ কোনটির সাথে ব্যস্তানুপাতিক। দেখো একটু মনে করে দেখো, পড়েছ আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। সো তোমার একটা সূত্রই জাস্ট জেনে রাখো, এখান থেকে সবকিছু পারবা ইনশাল্লাহ। দেখো আর এর সাথে এল এর সম্পর্ক কি ভাইয়া, সমানুপাতিক, আর এ এর সাথে সম্পর্ক কি ভাইয়া, ব্যস্তানুপাতিক। তাহলে অ্যান্সার কি ভাইয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধ কি হবে। ওকে, এবার কিন্তু আর আপেক্ষিক রোধ বল নাই, বলছে রোধ, সো একই থাকবে, এটা অ্যান্সার দিয়ে শোনো, আবার চেয়েছে রোধ। তাহলে একটু যদি খেয়াল করে দেখো এটা কি সমানুপাতিক। তো এখানে আমরা দুইটা কথা শিখবো। ঠিক আছে। সো একটা হলো যে দেখো শিখেছো, আগে একটু বলে আসি, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তাহলে এল যদি দ্বিগুণ করো, এল দ্বিগুণ করলে আমরা জানি এই দ্বিগুণ করা 3 গুণ করা, সহজে কাজ করবো কিভাবে, সূত্রটা লিখবো, লিখে যাকে যত গুণ করতে বলছে তার জায়গায় তত বসাবো, যেমন এখানে 2, আর বাকি সবকিছু ভুলে যাব। তাহলে অ্যান্সার কি দেখো, এই যে মানে ভুলে যাও মানে কি, এখানে 1, এখানে 1 বসাবো। তাহলে অ্যান্সার কি আলটিমেটলি 2, তার মানে আর কত গুণ হবে, আর নিজেও 2 গুণ হবে। ঠিক আছে। অর্থাৎ যাকে যত গুণ করতে বলেছে, যেমন যদি ওখানে বলতো যে রোধ দ্বিগুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 গুণ করা হয়েছে, তাহলে এল এর জায়গায় 2 বসাতাম, এর জায়গায় 4 বসাতাম, এভাবে আগাইতাম, তাহলে দেখবা মানে জিনিসটা ইজিলি আগাতে পারতেছো। এখন একটু খেয়াল করে দেখো, এখান থেকে দুইটা কথা মাথায় রাখবো। একটা হলো যে, ওকে যদি বলে প্রথম কেস, যদি বলে হলো দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, দ্বিগুণ করলে, ঠিক আছে। আরেকটা বলতে পারে দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে। একটা কি দৈর্ঘ্য দ্বিগুণ করা, একটা দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা। ঠিক আছে। ভাই টেনে দ্বিগুণ করা ব্যাপারটা কেমন দেখো, একটা দৈর্ঘ্য দ্বিগুণ করা মানে কি, ধরো বলছে যে 5 মিটার ছিল 10 মিটার করা হয়েছে, সিম্পল কথা। বাট যদি আমি 5 মিটারটাকে টেনে দ্বিগুণ করি, খেয়াল করো, তুমি কিন্তু তার নতুন করে এক্সটেনশন করতেছো না বা নতুন করে অ্যাডও করো নাই। কি করেছো, জাস্ট আমি যদি বলি তারটা ছিল এইরকম, তারটা ছিল এইরকম, অর্থাৎ এটা ছিল 5 মিটার, তুমি যখন এটাকে টানবা, টেনে যখন এরকম 10 মিটার বানাবা, কি হলো, ক্ষেত্রফল কমে যাবে না।
কমে যাবে না? অর্থাৎ ওর কিন্তু নতুন করে কোনো তার অ্যাড করা নাই, মানে ওর আয়তন কি হবে, ওর কিন্তু এই দুই ক্ষেত্রে আয়তন কি থাকবে ভাইয়া, আয়তন সেম থাকবে। ঠিক আছে, এখন তোমরা যদি একটু খেয়াল করো, আমি যদি বলি ধরো সাপোজ এখানে দৈর্ঘ্য ছিল এল, প্রস্থ যে বা L1 A1, এখন ধরো এটা হলো L2 A2। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, আলটিমেটলি এখন দুই ক্ষেত্রে কিন্তু কি সমান ভাইয়া, দুই ক্ষেত্রে কিন্তু দেখো A1 L1 = A2 L2, কারণ কি আয়তন সমান, তাই না? এখন যদি একটু খেয়াল করো, A2টা কত হবে, A2টা হবে না A1 L1/L2, তাই না? A2টা অবশ্যই কি হবে, A1 L1 কি হবে L2। এখন একটু খেয়াল করে দেখো, তুমি দৈর্ঘ্য কি করেছো ভাইয়া, দৈর্ঘ্য কিন্তু তুমি অর্ধেক করেছো, তাই না? সরি বাই মিস্টেক, দ্বিগুণ করেছো, সরি সরি দ্বিগুণ করেছো। তাহলে আমি যদি বলি দ্বিগুণ করেছো মানে কি, মানে L2 কত আসলে, 2 × L1, তাই না? তাহলে এখন একটু হিসাব করে দেখো তো, A1 L1/2 × L1, কাটাকাটি করো, কি আসবে, হাফ অফ A1। অর্থাৎ দৈর্ঘ্য দ্বিগুণ করলে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়েছে, অর্ধেক হয়েছে। তো এটাকে যদি আমরা একটু সুন্দরভাবে লিখি, আমরা কি লিখতে পারি, যে আমি যদি বলি যে দৈর্ঘ্য টেনে এন গুণ করলে দুইটা কনসিকুয়েন্স দেখা যাচ্ছে। প্রথম কনসিকুয়েন্স হলো তোমার দৈর্ঘ্যটা হবে এন গুণ, এটা তো সত্য, দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, এটা হওয়ার কথা। সেকেন্ড একটা কনসিকুয়েন্স দেখা যাবে, সেটা কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/n। দেখো তো বুঝছি কিনা, মাত্রই শিখেছ, দৈর্ঘ্য দ্বিগুণ করলে এ কত হয়, হাফ গুণ, তাহলে অবশ্যই প্রস্থের ক্ষেত্রফল দৈর্ঘ্য টেন এন গুণ করলে কি হবে, 1/n গুণ, তাই না? তাহলে এখন যদি আমরা একটু এটাকে সিম্পলিফাই করি, তাহলে দেখা যাবে যে তুমি একটু জাস্ট বসায় দেখো, যে এই যে এই ভ্যালুটাই ধরো এই ম্যাথটাই আমরা করতেছি, খেয়াল করো এখানে যদি আমরা বসাই, যে দেখো R2 = কি আসবে, দেখো তো, ρ × L2/A2। এখন দেখো তো ρ × L2 কত, আমরা শিখেছি 2L1, দ্বিগুণ করেছো, এই যে দেখো দ্বিগুণ করেছো। আর A2 কত, এই যে দেখো হাফ অফ A1। তাহলে একটু খেয়াল করে দেখো কি হবে, দুই উপরে চলে 2 × 4, মানে 2² × ρ L1A1। এইটাই তো তোমার আগের রোধ। তাহলে আগের রোধের কত গুণ হচ্ছে, একটু খেয়াল করে দেখো, আগের রোধের 2² গুণ হয়েছে, তাই না? আগের রোধের 2² গুণ। তাহলে আমি যদি বলি দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কত হবে, রোধ 2 গুণ হবে। বাট যদি বলি যে টেনে দ্বিগুণ করেছো, টেনে দ্বিগুণ করলে কত হবে, রোধ হবে 2² গুণ। ঠিক আছে, 2² গুণ। তাহলে এখন যদি আমরা একটু বলি ভাইয়া, যে ধরো এখানে তো আসলে সবসময় 2 গুণ বলবে না, 3 গুণ 4 গুণ অনেক কিছু বলতে পারে। তো যদি বলে দৈর্ঘ্য দ্বিগুণ না, সাপোজ দৈর্ঘ্য এন গুণ করলে কত হবে এটা, তখন 2 গুণ না কি হয়ে যাবে, এন গুণ হবে। আর যদি এখানে টেনে যদি বলা হয়, টেনে এন গুণ করা হয়েছে, তখন এখানে 2² না বলে আমরা কি বলতেছি, n² গুণ হবে। তাহলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, দৈর্ঘ্য দ্বিগুণ করা আর টেনে দ্বিগুণ করা। এখন দেখো এখানে কিন্তু জাস্ট বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করেছো, তার মানে কি হবে, এন গুণই হবে, মানে কি দ্বিগুণই হবে রোধ, তাহলে অ্যান্সার দ্বিগুণই হবে। ঠিক আছে, এখন দেখো বলেছে যে তার কি নির্দিষ্ট বিভব পার্থক্যের সংযোগ করা হলো, পুরুত্ব বৃদ্ধি করলে কোনটি হবে। কি করেছে, তাদের পুরুত্ব বৃদ্ধি। পুরুত্ব বৃদ্ধি মানে কি, মানে এ বৃদ্ধি। তাহলে আমরা জানি কি, আমরা জানি R = 1/a না, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে অবশ্যই এ বৃদ্ধি করা মানে কি হচ্ছে, তোমার তোমার আর কমবে। আর যদি আর কমে তাহলে কি হবে, আই অবশ্যই প্রবাহ বৃদ্ধি পাবে। তাহলে দেখো তো আই যদি কমে, আলটিমেটলি এই যে দেখো বিদ্যুৎ প্রবাহ কোনটি বৃদ্ধি পাবে, বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধ কি পরিমাণ হবে, দেখো ক্ষেত্রফল দ্বিগুণ করেছো মানে কি, এ কে তুমি দ্বিগুণ করেছো, তাহলে আমরা জানি R = 1/a। এর জায়গায় 2 বসায় দাও তো আর কত হবে, 1/2। 1/2 মানে কি, অর্ধেক হয়ে যাবে। তাহলে কই গেল, এই তো অর্ধেক হয়ে যাবে। কোন নির্দিষ্ট পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধ কত হবে, ওই যে দ্বিগুণ করা হয়েছে, যে টানাটানি নিয়ে কিছু বলে নাই, তার মানে আলটিমেটলি দ্বিগুণই হবে অ্যান্সার, একটু আগে শিখেছো। একটি তারের রোধ আর, তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, এই তো দেখো চলে আসছে, টেনে দ্বিগুণ করা হয়েছে, তাহলে রোধ কত হবে। তো দেখো আমরা যদি শিখেছি একটু আগে যে শুধু দ্বিগুণ করা বা এন গুণ করলে,
দৈর্ঘ্য এন গুণ করলে কি হবে, রোধ নিজে হবে এন গুণ, আর যদি বলা হয় দৈর্ঘ্য টেনে এন গুণ করলে রোধ কি হবে এন স্কয়ার গুণ, তাই না? তাহলে এন স্কয়ার গুণ মানে কি, এই যে দেখো 2 × 2 = 4, তার মানে 4 গুণ মানে 4R হয়ে যাবে। যে তামার তারের রোধ 2R, আয়তন সমান রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরবর্তী রোধ কত? তাহলে দেখো আয়তন সমান রেখে যদি বলে দৈর্ঘ্য দ্বিগুণ, দেখো একটু যদি খেয়াল করে দেখো, আমরা তো তখন প্রমাণ করছি তাই না? আয়তন সমান রাখা বলতে বোঝাচ্ছে কি, টেনে দ্বিগুণ করার কথাই বোঝানো হচ্ছে। কেন মনে আছে, যখন টানা হবে তখনই তো আয়তন সেম থাকে, আমরা করেছিলাম কিন্তু, একটু যদি রিক্যাপ করে আসো। এই যে দেখো, এই যে দেখো এখানে এই যে বলেছিলাম না, এই যে আয়তন সমান, এই যে দেখো টেনে দ্বিগুণ করা মানে কি, তুমি নতুন তার অ্যাড করো নাই, মানে দুই তারেরই কি হবে, দুই ক্ষেত্রে আয়তন একই থাকবে। ঠিক আছে, তাহলে যদি টেনে কথাটা না বলে আরেকটা কথা বলতে পারে আয়তন সমান রাখা, এটাও বলতেছে কি টেনে দ্বিগুণ করা, তাহলে আলটিমেটলি রোধ কত হবে, সেম 4 গুণ, কারণ এন স্কয়ার গুণ। কোষের অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়, আমরা জানি রোধের সাথে প্রবাহের সম্পর্ক কেমন। মনে করে দেখো আই ইজ ইকুয়াল টু কি ভাইয়া, V/R। তার মানে আই এর সাথে সম্পর্ক কেমন, 1/R এর মতো। অর্থাৎ রোধ যদি বৃদ্ধি করো আই কমবে, কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিকে কি বলেছে, এই যে রোধ বৃদ্ধি পেয়েছে। এখন দেখো অভ্যন্তরীণ রোধ, এখানে আসলে রোধ নিয়ে তুমি ক্যালকুলেট করতে পারো, কারণ এখানে ডিটেলসে বা ডিপে যায় নাই। বা তুমি যদি R/E/, তুমি যদি এইভাবে চিন্তা করো, E/R+R, এই যে আর যেখানে অভ্যন্তরীণ রোধ, এখানে দেখো জিনিসটা চিন্তা করো, মানে ব্যস্তানুপাতিক সম্পর্কই কিন্তু। সো আলটিমেটলি বৃদ্ধি পেলে কি হবে, ব্যস্তানুপাতিকে কমবে, কারণ রোধ কমবে তো, ব্যস্তানুপাতিক প্লাস কমতেছে। ঠিক আছে, যদি আর রোধ বিশিষ্ট একটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় আপেক্ষিক রোধ কত হবে, দেখো বলেছে আপেক্ষিক রোধ, তাহলে অবশ্যই আপেক্ষিক রোধ কি থাকবে, সেম থাকবে, এই তো অ্যান্সার ডি। যদি পরিবাহীর দৈর্ঘ্য ও ব্যাস দ্বিগুণ করা হয় রোধ কত হবে, সুন্দর একটা কোশ্চেন। দৈর্ঘ্য যেখানে চেঞ্জ করা হয়েছে, ব্যাসও চেঞ্জ করা হয়েছে, চলো দেখি। তাহলে দৈর্ঘ্য আমি যদি বলি, দৈর্ঘ্য কি হয়েছে, L2 ইজ ইকুয়াল টু কি হবে, টোয়াইস L1, তাই না? বাট এখন দেখো ব্যাস দ্বিগুণ করেছো, কি দ্বিগুণ করা হয়েছে, ব্যাস দ্বিগুণ করা হয়েছে, তাই না? তাহলে ব্যাস যদি দ্বিগুণ করা হয় এ কি হবে, খেয়াল করে দেখো তো। আমরা যদি একটু বলি যে এইসব ক্ষেত্রে আমরা এত কঠিনে যাব না, কি করব, জাস্ট আর ইজ ইকুয়াল টু, যে সূত্রটা লিখবো, রো ইন্টু L/A, তারপরে যাকে যত গুণ করছো তার জায়গায় তত বসায় দিবা। তাহলে রো কে চেঞ্জ করে নাই, রো এর জায়গায় তাহলে 1 বসাও। এল কে কি করছো দেখো, বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করেছো, তাহলে এল এর জায়গায় কত বসাবো, 2 বসাবো। এখন দেখো এ কিন্তু বলে নাই, ব্যাস দ্বিগুণ করেছে বলছে। তাহলে একটু যদি চিন্তা করো, আমরা জানি এ ইজ ইকুয়াল টু কি ভাইয়া, πr², বা এটার আরেকটা ফর্মুলা আছে 1/4 πd², ব্যাস দিয়ে করলে, কারণ আর ইজ ইকুয়াল টু D/2, ব্যাসের অর্ধেক। তাহলে দেখো তো এর সাথে ডি এর সম্পর্ক কি, স্কয়ারের সমানুপাতিক। তাহলে আমি যদি বলি, তাহলে যদি এখন বলা হয় যে ব্যাস দ্বিগুণ করেছো, ব্যাস দ্বিগুণ করা মানে কি হচ্ছে তাহলে, এ ইজ ইকুয়াল টু কি 2 স্কয়ার না, অর্থাৎ 4 গুণ হয়ে যাবে, তাই না? দেখো তো তাই তো হওয়ার কথা, ব্যাস দ্বিগুণ করা 2 বসায় দাও, 2 × 2 = 4, তার মানে এ কত হবে, 4 গুণ হবে। তাহলে এখন এ যেহেতু 4 গুণ, তাহলে আমরা শিখলাম কি এ 4 গুণ, তাহলে যেটা বললাম এর জায়গায় এর মান বসায় দাও, এর জায়গায় এর মান বসায় দাও, এই যে 4 বসায় দিলাম। এখন দেখো হিসাবে কত আসে, খেয়াল করে দেখো, কাটো, 1 2, তার মানে আর কত হবে আসলে, আর হবে হাফ, মানে অর্ধেক হয়ে যাবে। আর তার মানে কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আমরা কি ক্লিয়ার? তাহলে এরকম ভাবে যে কোনো ভাবে তুমি কাজ করতে পারবা, যে তোমাকে বারবার তুলনা করে আগাইতে হবে না। কি করব, সূত্রটা লিখবো, যাকে যত গুণ করেছো তার জায়গায় তত বসায় দিবা। বাট এখানে একটা টুইস্ট ছিল, টুইস্টটা কি, এর ভ্যালুটা ডিরেক্ট দেয় নাই, তো আমাকে কিন্তু ব্যাস থেকে আগে এ কে বের করে আনতে হয়েছে। কোন পরিবাহীর আপেক্ষিক রোধ বাড়ে, বলেছে আপেক্ষিক রোধ, আমরা জানি আপেক্ষিক রোধ নির্ভরই করে দুইটা জিনিসের উপর, টিই, টেম্পারেচার আর উপাদান। তো তাপমাত্রা যদি বাড়ে রোধ অবশ্যই বৃদ্ধি পাওয়ার কথা, তার মানে আপেক্ষিক রোধও বৃদ্ধি পাবে। তারের রোধ বৃদ্ধির জন্য নিচের কোনটি দায়ী, তারের রোধ বৃদ্ধির জন্য কোনটি দায়ী, রোধ কখন বাড়বে, আমরা জানি আর ইজ ইকুয়াল টু কি ভাইয়া, রো L/A। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিতে বাড়তো, কিন্তু দৈর্ঘ্য কমে গেলে এটা তাহলে হবে না। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে, বাট না, দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এ যদি কমতো আর বাড়তো, তার মানে এটাও হবে না। তারের উষ্ণতা বৃদ্ধি পেলে এটা অবশ্যই ট্রু, কারণ আমরা জানি আর ইজ ইকুয়াল টু, বা আর টি ইজ ইকুয়াল টু R0 × 1 + α t, টেম্পারেচার বাড়লে বাড়বে। আয়তন বৃদ্ধি পেলে না, এটা আসলে হবে না, কারণ যে আয়তন বৃদ্ধি পাবে, ওই যে টানার ক্ষেত্রে চিন্তা করো,
আলটিমেটলি আয়তন যদি বৃদ্ধি পেয়ে যায়, ওভারঅল কি হবে, প্রস্থের ক্ষেত্রফল বৃদ্ধি পেতেছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে আলটিমেটলি কি হবে না, আর বাড়বে না। সমান রোধ বিশিষ্ট দুইটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার ও 9 মিটার, দুটির ব্যাসার্ধের অনুপাত কত? সুন্দর একটা কোশ্চেন। কি বলেছে দেখো তো, সমান রোধ, সমান রোধের দুইটি তামার তার। তাহলে আমরা যদি বলি দুইটা তার 1 আর 2 যদি বলি, তাহলে বলেছে কি সমান রোধ, তার মানে R1 ইজ ইকুয়াল টু কি ভাইয়া, R2 বলা যাবে না? এখন দেখো R1 কি, রো L1/A1 ইজ ইকুয়াল টু রো L2/A2, তাই তো? এখন খেয়াল করে দেখো, বলেছে যে দৈর্ঘ্য যথাক্রমে 1 আর 9, তাহলে এটা L1 এটা L2। বলেছে ব্যাসার্ধের অনুপাত, খেয়াল করো ক্ষেত্রফলের অনুপাত চাই নাই। তাহলে কি করবো আমরা, রো গুলোকে আগে কাটো, কারণ তামার তার বলেছে, রো তো একই হবে। L1 আমি কি লিখতে পারি, পাই R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু L2 বলা যায় কি, পাই R2 স্কোয়ার। কেন এরকম করলেন, কারণ আলটিমেটলি কি হয়েছে, ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। তাহলে খেয়াল করে দেখো, এখানে সেম কথা, পাই পাই বাদ। তাহলে L1 কত, আমরা দেখেছো L1 কত বলেছে, 1 মিটার, আর L2 বলেছে 9 মিটার। তাহলে আলটিমেট রেজাল্টটা কি আসে দেখো তো, অবশ্যই আসার কথা এরকম না, 1/R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/R2 স্কোয়ার। এখন চেয়েছে কি ব্যাসার্ধের অনুপাত, দেখো এখানে আমি L1 L2 ধরেছি, মানে L1 আগে রেখেছি, L2 তারপরে। তাহলে ঠিক একইভাবে এখানেও কি করতে হবে, R1 কে আগে ধরতে হবে। তাহলে দেখো তো কি আসবে এখানে, R1 কে যদি আগে ধরি, R1 টাকে উপরে নিয়ে যাই, 9 কে নিচে আনি, 1/9 ইজ ইকুয়াল টু R1 স্কোয়ার/R2 স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো তো কি আসবে এখান থেকে, এখান থেকে কি আসার কথা না, এই যে আমি যদি এইভাবে লিখি R1 স্কোয়ার/R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9, তাহলে খেয়াল করে দেখো, রুট ওভার করি, R1/R2 ইজ ইকুয়াল টু কি হবে, 1/3, রুট ওভার করেছি। তাহলে দেখো তো R1:R2 ইজ ইকুয়াল টু 1:3, তাহলে অ্যান্সার 1:3 হবে। এই যে দেখো 1:3। একই ধরনের n সংখ্যক রোধকে সমান্তরালে যুক্ত করলে তুল্যরোধ x শ্রেণীতে যুক্ত করলে কত হবে? চলো আমরা এই জিনিসটা জানার আগে একটু রোধের সমবায়টা একটু দেখে আসি। তো রোধের সমবায় কি হতে পারে ভাই, দুই রকম হতে পারে। একটা হলো রোধের শ্রেণী সমবায়, আরেকটা হলো সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় জিনিসটা কি, দেখো খেয়াল করো, শ্রেণী সমবায় মানে এরকম, অর্থাৎ এখানে যদি আমি বলি তিনটা রোধ আছে, ধর এটা R1, এটা R2, এটা R3, ঠিক আছে? তো দেখা যাবে তিনটা রোধই কি আছে, পরস্পর শ্রেণীতে থাকা মানে কি, এক প্রান্ত ওদের মধ্যে একটা কমন পয়েন্ট থাকবে। এই একটা কমন পয়েন্ট থাকাকে আমরা বলি শ্রেণী সমবায়। আর যদি আমরা বলি সমান্তরাল সমবায়, তাহলে দেখো এখানে কি হবে, এখানে ওদের কমন পয়েন্ট, সবারই কমন পয়েন্ট থাকবে, ঠিক আছে? সবারই কি থাকবে, কমন পয়েন্ট থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো এই যে এটা একটা কমন পয়েন্ট, এটা একটা কমন পয়েন্ট। এখন একটু খেয়াল করো, কয়েকটা কথা এখান থেকে বলি। যখন একটা আই আসবে, তড়িৎ প্রবাহ আসবে, মাথায় রাখো, একটু আগেও তোমাদের বলেছি, এক তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সব সময় একই থাকে। মানে তার যদি তুমি না বাড়াও, তার যদি চেঞ্জ না করো, তোমার একই তারে একই প্রবাহ দেখা যাবে। অর্থাৎ শ্রেণী সমবায়ে R1, R2, R3, এই সবার মধ্যে, এই R1, R2, R3 এদের মধ্যে কি হবে, আই সেম হবে। অর্থাৎ যদি 2 অ্যাম্পিয়ার থাকে এখানে, এখানেও থাকবে কত ভাইয়া, 2 অ্যাম্পিয়ার। মানে 2 অ্যাম্পিয়ারই প্রত্যেকের মধ্য দিয়ে গেছে। তবে ভাইয়া চেঞ্জ হবে কে, এইদের মধ্যে মাথায় রেখো, ভি বা ভোল্টেজ হবে ভিন্ন ভিন্ন। কেন ভোল্টেজ ভিন্ন, খেয়াল করো, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, এই আর গুলা তো সেম বলি না আমি, আর তো বলছি R1, R2, R3। তাহলে আর যদি চেঞ্জ হয় তাহলে ভোল্টেজ কি একই থাকবে? তার মানে আমি যদি বলি, তুমি এই জায়গায় যদি পাও ভোল্টেজ, এই যে এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ যদি পাও V1, তুমি এই দুইটা পয়েন্টের মাঝখানে পাবে V2, এইটার সাথে এটার মধ্যে পাবে V3। কেন হলো আবার বলতেছি, আই সেম, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আই যদি সেম হয়, আর এর উপর নির্ভর করবে, আই যদি ভিন্ন ভিন্ন হয়, বিও ভিন্ন ভিন্ন হবে। মনে থাকবে? তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, আই সেম বাট ভি ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, মনোযোগ থাকে। এখন এই সমান্তরালে, মাথায় রাখবা ভোল্টেজ অলওয়েজ ম্যাটার করে পয়েন্টের উপরে। এখন দেখো, এখানে যখন একটা আই আসবে, আমরা যদি বলি এখানে একটা আই আসছে, এই আইটা কিন্তু ধরো এখানে যদি আমি বলি 10 অ্যাম্পিয়ার আসছে, এই 10 অ্যাম্পিয়ার দেখো তিনটা রাস্তা পাচ্ছে, তাই না? এখন ধরো চিন্তা করো যে ট্রাফিক ব্যবস্থার কথা চিন্তা করো, ধরো তুমি এ পয়েন্টে আছো, ঠিক আছে? এখন দেখলা তোমার সামনে তিনটা রাস্তা আছে,
তিনটা রাস্তা আছে, দেখলা এই রাস্তার মধ্যে অনেক বেশি গাড়ি, অনেক বেশি গাড়ি, এই রাস্তায় একটু কম, এই রাস্তায় গাড়ি নাই বললেই চলে, একটা গাড়ি দেখতেছো, তুমি কোন রাস্তা দিয়ে যাবা? ভাই এদিকে গাড়ি কম, আমি তো খুবই ফাস্ট চাইতে পারবো, তাই না? তড়িৎ কিন্তু আমাদের মতো এরকম স্মার্ট, অর্থাৎ ও চিন্তা করবে আরে ভাই আমার রোদ কোথায় কোথায় কম, আমি কোথায় কম বাধা দিয়ে যাইতে পারবো। তো সেই অনুযায়ী ধরো এখানে যদি রোদ কম হয়, ধরো এখানে 10 অ্যাম্পিয়ারের মধ্যে 6 অ্যাম্পিয়ারই ধরো এখানে চলে গেছে, বাকি 3 অ্যাম্পিয়ার ধরো গেছে এখান দিয়ে, বাকি 1 অ্যাম্পিয়ার গেছে এখান দিয়ে। তাহলে এই ভাগটা কেন হইলো? সব ক্ষেত্রে যদি বাধা ভিন্ন ভিন্ন হয়, সেই বারবার সেটার কথাই বলতেছি, বাধা ভিন্ন মানে সমান্তরালে কিন্তু তড়িৎটা কি হয়ে গেছে, ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এখানে কেন হইতে পারে নাই? ভাই তোমার যদি এমন হয় এগুলা যদি ব্লক থাকে, ধরো এই রাস্তাই নাই, ধরো আমি এই রাস্তাগুলাই নাই, তুমি কি বাধ্য না এই রাস্তা দিয়ে যাইতে? এখানে সেম হয়েছে, রাস্তাই দাও নাই, ও বাধ্য হয়ে দিক দিয়ে যাইতে। আর এখানে তুমি রাস্তা দিচ্ছ দেখে ও ডিস্ট্রিবিউট হয়ে গেছে, মনে থাকবে? এখন খেয়াল করে দেখো, এই যে এইদের মধ্যে একটু আগেই বলেছি ভোল্টেজ ডিপেন্ড করে কার উপরে ভাইয়া, পয়েন্টের উপরে। দেখো আর 1 এর যে দুইটা পয়েন্ট, আর 2 দুইটা পয়েন্ট, আর 3 দুইটা পয়েন্ট, ভিন্ন ভিন্ন না? এই জন্য ওদের ভি ভিন্ন ভিন্ন হয়েছে। বাট এদের দেখো সবগুলা রোধেরই কি দুইটা পয়েন্ট কমন না? সো এই জন্য এদের ভি যেহেতু দুইটা পয়েন্ট কমন, ভি অলওয়েজ সেম হবে। ভি অলওয়েজ কি হবে ভাইয়া? সেম হবে, মনে থাকবে? তাহলে আমরা যদি বলি তাহলে সমান্তরালে আমরা শিখলাম কি? সমান্তরালে শিখলাম আর 1, আর 2 আর আর 3 যদি হয়, এদের কি হবে ভাইয়া? এদের হলো আই ভিন্ন ভিন্ন, আর কি হবে? ভি হবে সেম, ভি হবে সেম। তাহলে এই দুইটা কথা অবশ্যই একটু জেনে রাখবো। এখন এখান থেকে একটা ছোট্ট কথা আছে, ভাই সব সময় কি আই ভিন্ন ভিন্ন বা সব সময় কি ভি ভিন্ন ভিন্ন? না, সমান হইতে পারে কখন? ওই যে ধরো বাধা যদি সেম হয়, ধরো দেখলে তিনটা রাস্তায় দুইটা করে গাড়ি, তাহলে কি তিন রাস্তায় তো তোমার একই সমস্যা, তখন তুমি যে কোনো রাস্তায় যেতে পারো। তো এখানেও সেম কথা, যদি তিনটা রোধ সেম হয় তখন আই সেম হয়ে যাবে, তিনটা রোধ সেম হলে ভি সেম হয়ে যাবে, ঠিক আছে? বাট নর্মাল কেসে যদি রোধ সমান না হয় তখন এরকম ভিন্ন এই অবস্থাগুলো আমরা দেখতে পাবো। ক্লিয়ার আমরা? চলো তাহলে সেম নিয়ে যেহেতু বলেই ফেলছি, তাহলে একটু যদি বলে ফেলি, তাহলে এখানে বলি যদি, তাহলে যদি আর 1 ইজ ইকুয়াল টু আর 2 ইজ ইকুয়াল টু আর 3 হয়, দেন আই কি হবে? সেম হবে, যেটার ভ্যালু বলতে পারো I/3 হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ কি হয়ে যাবে? I/3, মানে ওই যে যদি এখানে 9 অ্যাম্পিয়ার থাকতো প্রত্যেকটাতে 3 অ্যাম্পিয়ার করে যাবে। ভাই শুধু তো আমি তিনটা রোধ না, যদি এখানে 5টা রোধ হইতো I/5 হইতো, 10টা রোধে I/10 হইতো, ঠিক আছে? আর এখানে কি হইতো যদি যে সেম, যদি আর 1 ইজ ইকুয়াল টু আর 2 ইজ ইকুয়াল টু আর 3 হয়, তখন কি হবে ভাইয়া? ভি এদের ক্ষেত্রেও সেম দেখবো, এদের ভ্যালু নিয়ে তেমন হেডেক নাই, বাট এই যে একই রকমই আসবে, বাট আমাদের এটার ভ্যালু নিয়ে হেডেক দেখে এটা বলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এইটুকু আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। ওকে, এখন তাহলে আমরা একটু যদি আগাই। ওকে, এখন যদি আমি বলি ধরো একই রোধ নিয়ে আমরা কথা বলতেছি, অর্থাৎ তুমি একই, ধরো আমি বললাম যে এন সংখ্যক, বা এন সংখ্যক বাদ দিই, সমবায়তে আসতেছি, ঠিক আছে? সমবায় কি বলে? দেখো সমবায় বলে হলো যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ RS ইজ ইকুয়াল টু ওই যে R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ তিনটাকে যোগ করলেই হয়ে যাবে। আর আমরা যদি বলি ভাইয়া সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে তুল্য রোধ কত ভাইয়া? সেক্ষেত্রে তুল্য রোধ হলো আরপি, ঠিক আছে? বাট এই আরপিটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, কিভাবে প্রেজেন্ট করি? 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3, ঠিক আছে? মনে থাকবে? তাহলে আমরা আরপি দিয়ে প্রেজেন্ট করি, ক্লিয়ার? এখন এই দুইটার মধ্যে আমরা তাহলে এটার আমরা তুল্যরোধ কিভাবে নির্ণয় করতে হয়, কি কি ফরমেশন হয়, আমরা এগুলো পারতেছি। এখন একটু ভিন্ন একটা জিনিসে যাই। ধর আমি বললাম, ধরো আমি বললাম যে সাপোজ দুইটা 10 ওহম নিলাম, বা ধরো আমি বললাম আর বা একই মানের আর এই দুইটাকে আমরা কি করতেছি, বা তিনটাকে ধরো এই যে তিনটাই একই মান, ঠিক আছে? আর 1 আর 2 আর 3 তিনটাই আর, এদেরকে যদি আমি শ্রেণীতে নেই, দেখো তো
এদের তুল্যরোধ কত আসবে? আর এস ইজ ইকুয়াল টু 3R, তিনটার যোগফল। আর যদি এদের আমি সমান্তরালে নেই, তাহলে দেখো তো কি পাবো? আরপি ইজ ইকুয়াল টু, আমরা যদি বলি যে 1 বাই, মানে যে আগে থেকে 1 করে ফেলতেছি, 1/r প্লাস 1/r প্লাস 1/r, টোটালি 1/r কেন করলাম? এই যে আমি ডিরেক্ট করে ফেলছি, 1/rp আর রাখি নাই, ডিরেক্ট 1 বাই করে ফেলছি। তাহলে দেখো তো কি আসবে? 1 বাই, যোগ করো কি আসবে? 3/r, অর্থাৎ r/3। অর্থাৎ মাথায় রেখো, এখান থেকে তাহলে আমরা কি পাইলাম? দেখো, একই রকম রোধ যদি হয়, একই রোধ যদি আমি শ্রেণীতে নেই, জাস্ট যতগুলা নিছি তাকে গুণ করে দিব, আর সমান্তরালে যত দিয়ে নিছি তাকে ভাগ করে দিব। অর্থাৎ আমি ছোট্ট করে তাহলে এখানে ম্যাথ দেখি, এখানে কি হইতে পারে? এখানে হইতে পারে যদি বলা হয় যে 100টা 50 ওহম রোধ শ্রেণীতে নেওয়া হলে, তাহলে তুল্যরোধ কত হবে দেখো তো? মাত্রই বলতেছো কি হবে? এই যে দেখো, 100 দিয়ে গুণ, 3 গুণ, তার মানে কি হয়ে যাবে? 100 গুণ 50, অর্থাৎ কি হবে? অর্থাৎ 5000 ওহম। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আর যদি আমরা বলি এই যে শ্রেণীতে না, ধরো এটাই বললো সমান্তরালে, তাহলে কি হবে? আর পি ইজ ইকুয়াল টু, যে আর মানে হলো 50/100, 50/100, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হলো হাফ। নাইস, আমরা তাহলে একটু ক্লিয়ার। ওকে, আই থিঙ্ক আমরা ক্লিয়ার। একটা ছোট্ট জিনিস তাহলে খেয়াল করো, তাহলে আমরা শিখতেছি, তাহলে যদি এখানে বলা হয় যে এন সংখ্যক একই মানের রোধ, তাহলে এখান থেকে যেটা শিখলাম, এন সংখ্যক একই মানের রোধ যদি নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আর এস হবে কি আমাদের? এন ইন্টু আর। আর আরপি কি হবে ভাইয়া? আরপি হবে হলো r/n, তাই না? এখন এখান থেকে একটা ছোট্ট জিনিস কি খেয়াল করতেছো? যখনই আমি শ্রেণীতে নিচ্ছি, সবসময় তাহলে গুণ হচ্ছে, মানে শ্রেণীতে কিন্তু অলওয়েজ যে কোনো একটা রোধ হচ্ছে ওভারঅল রোধটা বেশি হয়ে যায়, কারণ যোগ করি। আর সমান্তরালে অলওয়েজ দেখো কম হয়। মানে একটু মাথায় রাখো, শ্রেণীতে তাহলে কি তুল্য রোধ অলওয়েজ যে কোনো রোধ, মানে R1 R2 R3 যা বলো, যে কোনো রোধের চেয়ে বেশি, যে কোনো রোধের চেয়ে বেশি। যে কোনো বলতে আবার ভাই বোনে একদমই যে কোনো, মানে বলা হচ্ছে যে এই যে R1 R2 R3, মানে তুমি যাদের তুল্যরোধ বের করেছো প্রত্যেকের চেয়ে বেশি। তাহলে আমরা যদি একটু যে কোনো না বলে আমরা যদি বলি প্রত্যেকটি, মনে হয় বেটার হবে। অলওয়েজ প্রত্যেকটি রোধের চেয়ে বেশি হবে। আর এই সমান্তরালের ক্ষেত্রে তুল্যরোধ কি হবে? অলওয়েজ প্রত্যেকটি রোধের চেয়ে কম হবে। ঠিক আছে, অলওয়েজ কি হবে? প্রত্যেকটি রোধের চেয়ে কম হবে। ক্লিয়ার আমরা তাহলে এইটুক? নাইস, তাহলে আমরা এইটুক বুঝলাম। তাহলে এন সংখ্যক একই মানের রোধ। এখন যদি আরেকটা কোশ্চেন এখান থেকে করা হয়, যদি বলা হয় এন সংখ্যক একই মানের রোধ, এই যে এন সংখ্যক একই মানের রোধ কি করা হয়েছে? ধরো আগে ছিল শ্রেণী আর সমান্তরালের মধ্যে অনুপাত জানতে চেয়েছে, তাহলে একটু যদি খেয়াল করে দেখো এখান থেকে কি আসবে, দেখো একটু খেয়াল করো, যে আমি কি বলতে পারি? তাহলে আর এস ইজ ইকুয়াল টু এন ইন্টু আর। এটার কি লেখা যায় ভাইয়া? এন স্কোয়ার ইন্টু r/n লেখা যায়। কি লেখা যাবে? এন স্কোয়ার ইন্টু আরপি লেখা যায়, যায় না? তাহলে আমরা এখান থেকে একটা লাস্ট কথা মাথায় রাখবা, এন একই মানে হইলে আর এস ইজ ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আরপি। কি হবে? আর এস ইজ ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আরপি। তাহলে এই রোধ নিয়ে মিনিমাম এই কয়টা কথা আমরা অবশ্যই একটু জেনে রাখবো। তাহলে এখন একটু সলভ করি। দেখো বলেছে একই ধরনের এন সংখ্যক রোধের সমান্তরালে যুক্ত করলে তুল্যরোধ এক্স। তাহলে এন একই মানের এন সংখ্যক রোধ সমান্তরালে করলে রোধ কি? এক্স। তাহলে তারগুলোকে শ্রেণীতে যুক্ত করলে তুল্যরোধ কত? দেখো আমরা শিখেছি, কিন্তু আমরা কি শিখেছি দেখো তো? আমরা শিখেছি আর এস ইজ ইকুয়াল টু এন স্কোয়ার আর এস, সরি আরপি, মাত্রই শিখেছো। এখানে জাস্ট একটা এক্সট্রা কথা বলছে, এন সংখ্যক রোধ তুল্য রোধ হলো এক্স। এই যে তুল্য রোধটা, এটার ভ্যালু জাস্ট দেওয়া আছে এক্স। দেখো তো জিনিস একই, এন স্কয়ার ইন্টু এক্স, তাহলে অ্যান্সার এন স্কয়ার ইন্টু এক্স। ঠিক আছে, দেখো কঠিন লাগলো? একই কথাই বলছে কিন্তু। একই ধরনের এন সংখ্যক রোধ, এই যে দেখো এন সংখ্যক একই মানের রোধ, কি করেছি? সমান্তরালের তুল্যরোধ এক্স, আমরা সমান্তরালে ধরে নিচ্ছি আরপি। তাহলে বলেছে যে শ্রেণীতে কত? এই যে শ্রেণীতে আর এস ইজ ইকুয়াল টু এন স্কয়ার ইন্টু আরপি, জাস্ট এখানে আরপির জায়গায় এক্স, আর সবই একই। একটি সার্কিটে 4 ওহম ও 6 ওহমের রোধের রোধ সমান্তরালে আছে। তাহলে দুইটা রোধ কিভাবে আছে ভাই? সমান্তরালে।
তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে আমরা দেখো বলেছে দুটি রোধের তড়িৎ প্রবাহ মাত্রা সমান, এটা কি সমান হবে? অবভিয়াসলি না, আমরা একটু আগে শিখেছি তাই না সমান্তরালে কি হয়, একটু যদি খেয়াল করো, এই যে সমান্তরালে বলেছি আই ভিন্ন আর ভি সেম, তাই না? আই ভিন্ন ভি সেম, তাহলে এটা হবে না, তাহলে এটা কি হবে? সমান না, আমরা যদি একটু অ্যান্সার গুলো লিখে যাই, এটা কি হবে? ভিন্ন হবে। 6 ওহম রোধের মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে না। রোধ যদি বেশি হয়, ওই যে দেখো গাড়ি, যেখানে গাড়ি বেশি তড়িৎ কি সেখানে যেতে যাবে না? তাহলে এটা কিন্তু ফলস। কার মধ্যে বেশি হবে? যা যেখানে যেখানে রোধ কম সেখানে আই বেশি হবে। ঠিক আছে, উভয়ের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, ইয়া ইটস ট্রু, আমরা শিখেছি কিন্তু। 5 রোধের পরিবাহতা কত কম, সো এটা নিয়ে আসলে এখানে হেডেক নাই, এখানে 3এই আমি আনসার পেয়ে গেছি। R1 রোধ বিশিষ্ট একটি তারকে সমান 5 টুকরা করা হয়েছে, এই 5 টুকরাকে বলেছে কি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে যদি রোধ R2 হয়, R1 R2 অনুপাত কত? অর্থাৎ বলা হলো যে এরকম একটা তার ছিল, ঠিক আছে, এরকম একটা তার ছিল যেটা রোধ ছিল কি R1, এটাকে কয়টা টুকরা, 1 2 3 4 5 টুকরা করা হয়েছে, সমান 5 টুকরা। যেহেতু সমান 5 টুকরা করা হয়েছে মানে রোধ প্রত্যেকের মধ্যেই সমান হবে। রোধ প্রত্যেকে কি হবে ভাইয়া? সমান হবে। আমি যদি বলি তাহলে এখানে ধরো এটা হলো R1/5, এটাও R1/5, অর্থাৎ প্রত্যেকে কি হবে? R1/5 হবে। এখন বলা হয়েছে যে এদেরকে আবার কি করা হয়েছে? সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তাহলে আমরা জানি সমান্তরালে আর কি, আরপি, বাট এখানে আরপি বলে নাই, বলছে যে রোধ হলো R2। দেখো সমান্তরাল রোধ যদি R2 হয়, তাহলে দেখি তো আমরা R2 এর হিসাবটা করি। ঠিক আছে, আরপি লিখে রাখি। তাহলে আরপি ইজ ইকুয়াল টু R2, শিখেছি একটু আগে, মনে আছে? 1/, প্রত্যেকের কি করবো 1/, তাই না, মনে আছে? 1/, প্রত্যেকের, এই যে যেমন এটা কি R1/5, তাহলে এখানে কি হবে? R1/5। সেম ভাবে 1/R1/5, 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 1/R1/5। দেখো তো বুঝছি কিনা, ক্লিয়ার? আমরা জাস্ট এখানে রোধ দেওয়া আছে, রোধটাকে জাস্ট বসায় দিলাম। তাহলে এখন যদি হিসাব করো কি আসবে, সবগুলা 5 কে উপরে নিয়ে যাও, তাহলে আলটিমেটলি কি আসবে? 1/5 কমন নাও, 1/R বা 1/R1, 1/R1, মোট কয়টা হবে? 5টা 1/R1 হবে। ঠিক আছে, তাহলে একটু হিসাব করে দেখো তো কি আসবে আলটিমেটলি। এখান থেকে একটা 5 আসতেছে, তাহলে আলটিমেটলি 1/5 ইন্টু এটা কয়টা R1? 5টা, তার মানে 5 ইন্টু বা 5/R1, এই যে যোগ করতেছি, লসাগু করে যোগ করো, তাহলে আলটিমেটলি কি আসবে দেখো তো। 5 ইন্টু 5 মানে কত? 1/25/R1 অথবা R1/25। তাহলে হিসাব পেলাম কি, R2 ইজ ইকুয়াল টু পেলাম R1/25। তাহলে দেখো তো এখন অনুপাত জানতে চাইছে R1/R2, হিসাব করো তাহলে R1 এদিকে নিয়ে চলে আসি, 25 কে এদিকে আনি, R2 কে নিচে নিয়ে যাই, তাহলে 25 ইজ ইকুয়াল টু কি ভাইয়া? R1/R2। তাহলে অ্যান্সার এই যে R1/R2 25, অ্যান্সার ডি হবে। ঠিক আছে, অ্যান্সার ডি। ওকে নাইস, তাহলে একটু আগে যাই। একটি তারের, ওকে এখানে একটা ছোট্ট কথা, তোমরা চাইলে এটা ওই যে RS দিয়েও করতে পারতা কিন্তু, ঠিক আছে? আমি যদি একটু বলি, এটা কিন্তু আসলে দেখো টেকনিক্যালি কিন্তু একই জিনিস। এই যে সমান রোধকে আমরা কি করেছি, মানে এখানে বলা যায় 5টা সমান রোধকে তুমি কি করেছো? শ্রেণী থেকে সমান্তরাল করছো। দেখো বলা যায় কিনা, এটাই হয়েছে না? তাহলে 5টা সমান্তরাল রোধ যদি আমরা বলি, তাহলে আমরা জানি RS ইজ ইকুয়াল টু কি ভাইয়া? RS ইজ ইকুয়াল টু N²RP। কয়টা? এটা 5টা, তার মানে RS ইজ ইকুয়াল টু কত? 25 ইন্টু RP। এখন 25 ইন্টু RP, তাহলে এখন একটাই কথা যে তাহলে দেখো RS কত, এই যে 5টার শ্রেণী অবস্থা কোনটা? এই যে R1, তাহলে এটা কত অ্যান্সার? এটা হলো R1। আর এই যে RP এটা কোনটা? এটাই তো জানতে যাচ্ছে, মানে R2। দেখো তাহলে অ্যান্সার কিন্তু হয়ে গেছে, R1/R2 ইজ ইকুয়াল টু 25। সো আমরা দুই ভাবেই করলাম, কারণ কি এই অংশটা অন্য জায়গায়ও কাজে লাগবে সেজন্য। সো বড় ভাবে করতে পারো, ছোট ভাবেও, তবে দেখো এটা অনেক শর্টকাট, এটা অনেক ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে। একটি তারের রোধ 12 ওহম, এটিকে সমান দুই ভাগে কেটে সমান্তরাল করা হলে রোধ কত হবে? তো দেখো 12 ওহম, তাই না? সমান দুই ভাবে কেটেছো, তাহলে অবশ্যই প্রত্যেকটা ভাগ কত? যদি এটা বলি পুরাটা 12 ওহম ছিল, এখন তুমি এটা কেটে দিছো, তাহলে প্রত্যেকটা অংশ কত হবে? এটা 6, এটা 6। এখন 6কে কি করছো? সমান্তরালে যুক্ত করছো। তাহলে দেখো
এই যে এটা 6 এটা 6 সাপোজ। তো দুইটা 6 সমান্তরাল করলে কত হয় আমরা একটু আগে শিখেছি কিন্তু একই মান যদি সমান্তরালে নিই সেটা কি হয়ে যায় R/N। তাহলে এখানে 6/2 অ্যান্সার 3 ওহম। অ্যান্সার কত 3 ওহম। অ্যান্সার এ হবে। শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি রোধের সম্পর্ক যদি R1 ইজ ওকে, R1 সবচেয়ে বেশি, R2 তারপরে, R3 তারপরে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি? তাহলে দেখো তড়িৎ প্রবাহের সম্পর্কটা কি হবে, অবশ্যই একটু আগেও শিখেছে যেখানে রোধ বেশি সেখানে প্রবাহ কম হবে। তার মানে R1 এর মধ্যে প্রবাহ সবচেয়ে কম, মানে I1 তাহলে কি হবে সবচেয়ে কম হবে, তার চেয়ে বেশি হবে I2, তার চেয়ে বেশি হবে I3। কারণ I3 কি সবচেয়ে কম রোধ, সবচেয়ে কম রোধ হলে আই সবচেয়ে বেশি হবে। তাহলে অ্যান্সার I1 এর চেয়ে I3টা বড়। এই তো দেখো অ্যান্সার সি। একটি অজানা রোধের সাথে 3 ওহম রোধ সমান্তরালে যুক্ত করা হয়েছে। কিভাবে যুক্ত করা হয়েছে? সমান্তরালে। তুল্য রোধ কত? 3 ওহমের বেশি, 3 ওহমের কম, 3 ওহমের সমান। একটু আগে শিখেছি কিন্তু যে যদি সমান্তরালে যুক্ত করা হয় অলওয়েজ প্রত্যেকটা রোধের চেয়ে কম হবে। তার মানে অ্যান্সার 3 ওহমের কম বা অজানা রোধটারও কম হবে। নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয় কোনটা? CPCS, এটা তোমরা পড়েছো, তো এটা কিন্তু ঠিক আছে। RS ঠিক আছে, RP টা ঠিক নাই, কারণ এটা 1/1/R1 প্লাস 1/R2 হবে। 9টি বেলনাকৃতির তার যাদের প্রত্যেকটির ব্যাস ডি আর দৈর্ঘ্য এল একত্রে শ্রেণীতে যুক্ত আছে। শ্রেণীতে নয়টা, নয়টা কি তাহলে 9টা সেম রোধ শ্রেণীতে আছে। সজ্জাতির রোধ যদি এল দৈর্ঘ্যের তারের রোধের সমান হয় তবে ব্যাসার্ধ কত? তাহলে এইটার রোধ কত ভাইয়া? 9টা কি আছে শ্রেণী সজ্জায় আছে, তাই না? তাহলে আমরা যদি বলি এই যে বেলনাকৃতির তার, ধরে এই যে এরকম প্রত্যেকটা তার কতটুকু দেখো তো, প্রত্যেকটা তারের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল। এল কত বলেছে? ক্যাপিটাল, ওকে, ব্যাস ডি আর দৈর্ঘ্য এল, L/A। ঠিক আছে, প্রত্যেকটা কি ভাইয়া? L/A। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, বাট এই এর মধ্যে একটা ছোট্ট ঝামেলা, কি বলছে? ব্যাস দিয়ে দিয়েছে ডি। তাহলে আমরা শিখেছি কিন্তু এ মানে কত? 1/4 পাই ডি স্কোয়ার। তাহলে লিখে ফেলো 1/4 পাই ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে বলেছে এইটা কয়টা এরকম, এরকম 9টা বেলনাকৃতির, মানে 9টা দিয়ে গুণ করতে হবে একে। কার সমান হবে? আরো একটা এল দৈর্ঘ্যের যে কোনো একটা তারের সমান। দেখো এরকম তাহলে কয়টা আছে আমরা যদি একটু বলি, এরকম বেলনাকৃতির তার এই যে 9টা। তো বলেছে 9টা শ্রেণীতে যুক্ত করেছে, আমরা একটু আগে শিখেছি একই মান শ্রেণীতে যুক্ত করা মানে কি এন, আর এই যে এন দিয়ে সেজন্য গুণ করলাম, মানে 9টা দিয়ে গুণ করছি। এটা কার সমান হবে? এইটুক দৈর্ঘ্যেরই। তাহলে অবশ্যই এটার ব্যাস অনেক বেশি হইতে হবে, নইলে তো হবে না। কারণ কি বলেছে? এল দৈর্ঘ্যেরই। সেটা কত আমরা যদি একটু বলি, সেটার ক্ষেত্রে আর কত? রো ইন্টু L/A। বাট জানতে চেয়েছে দেখো ব্যাস জানতে চেয়েছে, তাহলে এখানে 1/4 পাই ডি স্কোয়ারই লিখি। বাট একটা ছোট্ট কথা, দুইটার মধ্যে তো আলাদা করতে হবে, দুইটা ডি একরকম দেখতে কেমন দেখা যায়। তাহলে আমরা এটা কি কি করি? পাই, সাপোজ এখানে আমি ক্যাপিটাল টি ধরলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো বলেছে এই দুইটা কি হবে? এই দুইটা সমান হবে। তাহলে এই দুইটা যদি সমান হয় খেয়াল করে কি হবে, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি বলি 9 দিয়ে গুণ করো, তাহলে এই যে এখানেও 9 দিয়ে গুণ হবে। তাহলে টোটাল এইটাই তো তোমার শ্রেণী সজ্জার আর, শ্রেণী সজ্জার আর। তাহলে কি হবে দেখো তো, 9 ইন্টু রো ইন্টু L/1/4 পাই স্মল ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু রো ইন্টু L/1/4 পাই ক্যাপিটাল ডি স্কোয়ার, তাই না? তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো, কাটাকাটি করে ফেলো, সব চলে যাবে, এল বাদ, রো বাদ, 1/4 পাই বাদ, এটাও বাদ। তাহলে রইলো কি দেখো, এখানে থাকবে 9/স্মল ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/ক্যাপিটাল ডি স্কোয়ার। তাহলে দেখো তো ক্যাপিটাল ডি স্কোয়ার কত হয় আসলে? ইজ ইকুয়াল টু স্মল ডি স্কোয়ার/9, রুট ওভার করে ফেলো। তাহলে ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু স্মল ডি/3। তাহলে স্মল ডি/3 হবে অ্যান্সার। তাহলে ব্যাস কি করতে হবে? 1/3 করতে হবে। ওকে, মাই মিস্টেক, সরি সরি সরি, এখানে কেন বেশি দিয়েছিলাম, সরি, কমাইতে হবে আসলে। কারণ আলটিমেটলি রোধ তো একই রাখতে হবে, স্যার, দৈর্ঘ্য একই রাখলে রোধ কখন বাড়বে? যদি আমি কমায় ফেলি। সো এটা দেখা যাবে এই যে এরকম ছোট্ট একটা তার হবে। ক্লিয়ার? ওকে, নাইস। ফিউজ তারের বৈশিষ্ট্য কোনটি? ফিউজ, ফিউজ কি করা হয় যে ওই যে আমাদের যে যন্ত্রগুলা চলে, হঠাৎ করে যদি আমাদের ভোল্টেজের আপ ডাউন হয় বা প্রবাহ যদি বেশি কম আসে, সেক্ষেত্রে ও নিজে গলে যে ও যন্ত্রপাতিগুলো সেফ রাখে। ঠিক আছে, এটা আমরা কিভাবে অ্যাড করি? ফিউজটা থাকে শ্রেণীতে। ধর আমি যদি বলি এটা তোমার একটা যন্ত্র আছে, তো আমরা কি করি? এই যন্ত্রের সাথে এই যে শ্রেণীতে এখানে একটা তার যুক্ত করি। ঠিক আছে, তাহলে এই তারটাই হলো আমাদের ফিউজ। কি কি জানতে হবে এখান থেকে?
প্রথম কথা, এটা যুক্ত করি কিভাবে ভাইয়া? শ্রেণীতে। সেকেন্ড কথা, এটার কি, এটা হলো গলে যায়, তা গলে যাওয়ার জন্য গলনাঙ্ক কত হইতে হবে? দেখা যায় 300 ডিগ্রি সেলসিয়াসের কম হয়। তারপরে দেখো আর কি লাগবে এখান থেকে, এটা তাহলে গলনাঙ্ক দেখতেছি কম গলনাঙ্ক, আর এটা রোধও কম দেওয়া হয়, কম গলনাঙ্ক কম রোধ হবে। তারপরে কথা কি এখান থেকে, এটার মধ্যে মাথায় রাখবা সিটি দিয়ে তৈরি করা হয়। সিটি মানে কি, মানে হলো সীসা আর টিন, 3:1 অনুপাতে, ঠিক আছে, সীসা আর টিন ইউজ করা হয়। তাহলে অবশ্যই কম রোধ এবং কম গলনাঙ্ক, তাহলে অ্যান্সার এই যে দেখো ডি, কম রোধ কম গলনাঙ্ক। ওকে, সো এই পর্যন্ত ছিল আমাদের কথাবার্তা, তাহলে আই থিঙ্ক আমরা ক্লিয়ার হয়েছি। ইনশাআল্লাহ নেক্সট লেকচারে আবার দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।